আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২৪ ব্যাচের আছো, আমি যাদেরকে ক্রোমিয়াম ব্যাচ বলি। সো তোমাদের কাছে একটা গুড নিউজ, অ্যান্ড অ্যাট এ টাইমে একদম লাস্ট মোমেন্টে আসছে গুড নিউজটা। সেটা হলো এই যে পিছনে যে মানুষটাকে দেখতেছো না, আমার পিছনে এই যে মানুষটা, তো এই মানুষটা তোমাদের সাথে ক্লাস নিত আইপ্যাডে লিখে 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 লিখে। সে ক্লাস নিয়ে নিয়ে ভার্সিটি এডমিশন প্রোগ্রামের জন্য তোমাদেরকে প্রস্তুত করেছি। পাশাপাশি তোমাদেরকে এগ্রি ভর্তি পরীক্ষার জন্য কাজ করেছি, গুচ্ছের জন্য কাজ করেছি। গুচ্ছের জন্য কাজ করতে করতে শেষ মুহূর্তে একটা কমিটমেন্ট করেছিলাম যে তোমাদের কাছে আমি এই বিগত বছর থেকে আসা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করাই দিব আর কি, যাতে করে তুমি 25-এর মধ্যে 20 মার্কের বেশি যেন কাভার করতে পারো, রাইট? এর বাইরে তোমাদের কাছে মাস্টার ক্লাস করে দেওয়া আছে, তো সেই উদ্দেশ্যে আসলে কাজটা করা। তাহলে এই মানুষটা আজকে তোমাদের সামনে ক্লাস নেবে হচ্ছে স্মার্ট বোর্ডে, অ্যান্ড নেক্সট টাইম থেকে সবগুলো ক্লাসে আসলে ভাইয়া স্মার্ট বোর্ডে নেওয়ার আসলে চেষ্টা করবো আর কি। তো তাহলে এই যে তোমাদের জন্য সেটা লাস্ট সুযোগ, আসলে এই সুযোগটা আর সুযোগ নেই, কারণ তোমাদের আসলে জিএসটির পরে হয়তো আর কোনো প্রিপারেশন তোমাদের কাছে নাই। যদি থাকে তাহলে ভাইকে জানাবা, ভাইয়া কাজ করবো আর কি। তাহলে চলো আমরা এখন তাহলে শুরু করতেছি আর কি। বাট আমি পরবর্তীতে 25, 26, 27 সবার জন্য আসলে কেমিস্ট্রির জন্য কাজ করবো আর কি। তাহলে চলো শুরু করতেছি আমরা। টার্গেটটা কি বলেছিলাম মনে আছে তো না? টার্গেটটা হচ্ছে কীরকম? টার্গেটটা হচ্ছে আমরা যেন পরীক্ষায় 25 মার্কের যে কেমিস্ট্রি পার্ট আছে সেখান থেকে যেন আমরা 20 মার্কের মতো যেন কাভার করতে পারি। এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? টার্গেট কিন্তু লক, ঠিক আছে? এই 50টা এমসিকিউ করলেই কি হয়ে যাবে কিনা, মাস্টার ক্লাসটা করার পরে তুমি কি করতে পারো, এই 50টা এমসিকিউ তুমি যদি দেখো, বুঝে 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 যদি দেখো, তাহলে কাজে লাগবে। আমি কিন্তু এমসিকিউ শুধু সলভ করবো ব্যাপারটা এমন টাইপের না, প্রত্যেকটা এক্সপ্লেনেশন সহকারে সহকারে যাবো আর কি, ঠিক আছে? তাহলে চলো শুরু করতেছে। শুরুতেই যদি আসি 1 নাম্বারটা, এগুলো হচ্ছে বিগত বছরের থেকে আসার প্রশ্নগুলো। সেটা হচ্ছে যে কোন আয়নটির আকার হচ্ছে ছোট। আচ্ছা, আয়নের আকার ছোটোর ক্ষেত্রে ঘটনা কি করতে হয় চলো একটা আমরা দেখি। আমরা দেখতেছি আগে আয়নের ক্ষেত্রে যখন আমরা চিন্তা ভাবনা করবো, ধরো আমরা চিন্তা করতেছি কার জন্য, আমরা চিন্তা করতেছি হচ্ছে আয়নের জন্য চিন্তা করতেছি আর কি। আয়ন ধরো আমরা কার জন্য নিচ্ছি এখানে F- মানে ফ্লোরাইড, O2- এর জন্য, তারপর হচ্ছে N3- এর জন্য কাজ করতেছি, আমরা হচ্ছে Na+ ওর জন্য কাজ করতেছি। আচ্ছা, এটার জন্য ইলেকট্রন কয়টা আছে আর প্রোটন কয়টা আছে একটু হিসাব নিকাশ করো। এখানকার মধ্যে ইলেকট্রন আছে হচ্ছে 10টা, এখানেও ইলেকট্রন আছে 10টা, এখানেও ইলেকট্রন আছে 10টা, এখানেও ইলেকট্রন আছে হচ্ছে 10টা। আর এখানে প্রোটন আছে কয়টা? প্রোটন হচ্ছে 9টা। অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন আছে কয়টা? 8টা। এটার জন্য প্রোটন আছে কয়টা? 7টা। এটার জন্য প্রোটন আছে কয়টা? প্রোটন আছে হচ্ছে এখানে 11টা আর কি। তাহলে এখানে একটা জিনিস তুমি কি খেয়াল করতে পারছো যে এই জায়গার ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রনের যে গুণফলটা যদি বলি, এক্ষেত্রে কোনটা? এটা হচ্ছে বেশি, তাই না? তাহলে এইটা যদি আমাদের কাছে বেশি হয়, তাহলে সবচেয়ে কম কোনটা? তাহলে সবচেয়ে কম হচ্ছে আবার হচ্ছে এইটা, সবচেয়ে কম হচ্ছে তোমার কাছে এইটা হলো সবচেয়ে কম, এইটা হলো তোমাদের কাছে সবচেয়ে কম, তাই না? এটা হচ্ছে সবচেয়ে কম। একটু মাথায় রাখতে হবে একটা জিনিস, যেখানে ইলেকট্রন এই যে বেশি সংখ্যক প্রোটন কম একদম সমান সংখ্যক ইলেকট্রনকে টানতেছে, কম সংখ্যক প্রোটন বেশি সংখ্যক ইলেকট্রনকে টানতেছে আর কি। তাহলে এই জায়গার ক্ষেত্রে আকর্ষণ কেমন হবে? তাহলে এই জায়গার ক্ষেত্রে যদি আমরা আকর্ষণের কথা যদি চিন্তা করতাম, আমরা যদি আকর্ষণের কথা চিন্তা করতাম, তাহলে এই জায়গার ক্ষেত্রে আকর্ষণটা কেমন থাকবে? এই জায়গার ক্ষেত্রে আকর্ষণ বেশি থাকবে আর কি। আর এই জায়গার ক্ষেত্রে আকর্ষণ কেমন থাকবে? এই জায়গার ক্ষেত্রে আকর্ষণ হচ্ছে কম থাকবে। এখন তোমার কথার মধ্যে আসি, তুমি যদি কোথাও দেখো আকর্ষণ ইলেকট্রন আর প্রোটনের মধ্যবর্তী আকর্ষণ যেটা আছে, আকর্ষণ যদি বেশি থাকে তো সেক্ষেত্রে আকার কেমন? সেক্ষেত্রে আকার হচ্ছে ছোট, সেক্ষেত্রে আকার হচ্ছে কেমন? আকার হচ্ছে ছোট হয় আর কি, ঠিক আছে? আর আকর্ষণ যদি কম থাকে তখন আকারটা কেমন হয়? আকারটা হচ্ছে বড়। তাহলে তুমি ওই চিন্তা করে আমাকে বলো, তাহলে অ্যান্সারটা তাহলে কোনটা হবে? অ্যান্সারটা হচ্ছে তাহলে এই Na+টা হবে আর কি। তাহলে Na+-এর মধ্যে গিয়ে আকারটা হচ্ছে কেমন থাকতেছে? ছোট থাকতেছে আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে ইন দ্য মিন টাইম তোমাকে পাশাপাশি এখান থেকে কি দেখতে বলবো, যেহেতু বলছিলাম যে একটাই সলভ করবো না শুধুমাত্র, আমরা যদি তোমাকে এরকম বলি এখন কখনো, ধরো সোডিয়াম আছে আর তোমাকে বলছি হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, এরা ক্ষেত্রে তুমি তাহলে কী করবা আর কি? এখানে দেখো প্রোটন আছে কয়টা? 11টা। এখানে প্রোটন আছে কয়টা? 12টা, তাই না? এখানে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানতেছে, এখানে 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে টানতেছে। তাহলে কোথায় তাহলে আকর্ষণটা বেশি হবে? আকর্ষণ বেশি হবে হচ্ছে এইটার ক্ষেত্রে। যার আকর্ষণটা বেশি হবে তার ক্ষেত্রে আকারটা কেমন? ছোট। তাহলে এর আকারটা কেমন? আমরা যদি আকর্ষণের কথা বলি, আমরা যদি এর ক্ষেত্রে আকর্ষণের কথা বলি, তাহলে আকর্ষণ হচ্ছে এখানে কম, তাই না? এখানে আকর্ষণ কেমন? এখানে আকর্ষণ হচ্ছে বেশি। বাট ভাইয়া যেন কি বললাম? ভাইয়া তোমাকে বললাম এরকম যে তাহলে আকারের ক্ষেত্রে তাহলে কি হবে? এই আকর্ষণের সাথে আকারটা কানেক্টেড, তাহলে আকার তাহলে এখানে কেমন হবে? আকার তাহলে হবে এইটার হবে তাহলে আকারটা বড়, এর আকারটা তাহলে কেমন হবে বলো তো? এই আকারটা হবে হচ্ছে ছোট। তার মানে আকর্ষণের সাথে মিলায় আকার ছোট বড় যে হয়, এইটা কিন্তু ভাইয়া তোমাকে পড়াই ফেলছে আর কি, তাই না? তাহলে এইটা পড়ানোর সময় কী করছি? নর্মাল একটা পরমাণু নিয়েও কাজ করছি, আমরা আয়ন নিয়েও কাজ করছি। তাহলে তোমার পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখানে আসলে তুমি একদম 100% ভালোভাবে অ্যান্সার দিবে আর কি, ঠিক আছে ব্যাপারটা? ওকে, এরপরে যে 2 নাম্বারটার মধ্যে
2 নম্বরে কি বলছে, কোনটি ব্রোনস্টেড লাউরি অ্যাসিড। আচ্ছা, ব্রোনস্টেড লাউরি অ্যাসিড মানে কি, আগে তো তোমাকে একটু জানা লাগবে তাই না, যে অ্যাসিডগুলো কাকে কাকে বলতেছে বা না না বলতেছে আর কি। এই অ্যাসিড খার পড়ার জন্য কিছু মতবাদ আছে, এটা মাস্টার ক্লাসে ভালোভাবে বলছিলাম, তবু আমি এখানে বলবো আর কি, যারা এই ভিডিওটা দেখতো তাদের জন্য উপকার হয় এখান থেকে। যদি আমরা এখানে চিন্তা করি অ্যাসিডের মতবাদগুলো কোথায় কোথায় আছে, ধরো আমাদের কাছে একটা মতবাদ আছে হচ্ছে লুইস মতবাদ আছে, একটা মতবাদ আছে লুইস মতবাদ আছে, আরেকটা মতবাদ আমাদের কাছে কি আছে বলো তো, আমাদের কাছে আরেকটা মতবাদ আছে হচ্ছে আরহেনিয়াস মতবাদ আছে, আরহেনিয়াস মতবাদ আছে, আরেকটা মতবাদ আছে হচ্ছে ব্রোনস্টেড লাউরি মতবাদ আছে, ব্রোনস্টেড লাউরি মতবাদ আছে। ঠিক আছে, এই 3টা মতবাদ আছে আমাদের কাছে। তো এই 3টা মতবাদ থেকে আমরা অ্যাসিড বেসগুলো পড়বো, আমরা এই 3টা মতবাদ থেকে কী করবো, অ্যাসিড বেসগুলো পড়বো। অ্যাসিড কাকে বলে লুইস অনুযায়ী, যারা কি করে, একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে তোমাদের কাছে কি লুইস অ্যাসিড। ঠিক আছে, আর আরহেনিয়াস অনুযায়ী তাদেরকে কাকে বলে, যারা হচ্ছে কি করে, জলীয় দ্রবণে এরকম অ্যাকোয়াস লিখে রাখলাম, অ্যাকোয়াস সলিউশনে বা দ্রবণে H+ আয়ন দান করে, যারা H+ আয়ন দান করে তারা হচ্ছে তোমাদের কাছে কি, তারা হচ্ছে আরহেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড। ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড তারা কাকে বলে, ওই জলীয় টলীয় কিছু লাগবে না, যারা হচ্ছে H+ দান করে, যারা হচ্ছে H+ দান করতে পারে তারাই অ্যাসিড, এরকম হচ্ছে ব্যাপারটা আর কি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কোনটা আসলে এখান থেকে ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড হবে আর কি। আচ্ছা, অ্যাসিড মানে কি, তাহলে প্রোটন দান করাটা, তাই না? এখন তুমি চিন্তা করে দেখো, এইটার মধ্যেও দেখো যে প্রোটন আছে, এখানেও প্রোটন আছে, আমাদের আবার এখানের মধ্যেও প্রোটন আছে, যারা প্রোটন দান করতে পারবে। এই যে অ্যামোনিয়াম যেটা আছে, ওর থেকে যদি ও যদি প্রোটনটা কখনো দান করে দেয়, তাহলে তখন কি হবে, তখন হচ্ছে NH3 আর H+ হবে। তার মানে ও চাইলে প্রোটনটাকে কী করতে পারে, দান করতে পারে। যদি সে প্রোটন দান করতে পারে তখন সে হচ্ছে আমাদের কাছে একটা ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যাসিড হিসেবে কাজ করবে আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার যদি আমাদেরকে বলে যে ভাইয়া বেজ তাহলে কাকে বলে, গত বছর বা তার আগের বছর ধরো যে আসছে অ্যাসিড দিয়ে আসছে, এবার যদি বেজ বলতো আর কি, তখন তুমি কাকে বলতা, যারা একজোড়া ইলেকট্রন ত্যাগ করে, যারা কি করে, একজোড়া ইলেকট্রন ত্যাগ করে, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে লুইস বেস বলতেছি। আরহেনিয়াস বেস কাকে বলবো ওই অনুসারে, যারা হচ্ছে জলীয় দ্রবণে কি দান করে, OH দান করে, তারা হচ্ছে কি বেস। আবার ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে কাদেরকে আমরা বেস বলবো, যারা হচ্ছে প্রোটনটা গ্রহণ করে আর কি। বুঝতে পারছি কথাটা? তাহলে ওই চিন্তা করলে কিন্তু যেগুলো আছে তার সবাই কিন্তু প্রোটন গ্রহণ করতে পারবে, তখন এরা কিন্তু সবাই কী হবে, ব্রোনস্টেড লাউরি মতবাদ অনুসারে এগুলা বেস হবে আর কি। বুঝতে পারছি? তার মানে তোমাকে একদম প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে ভাইয়া কী করতেছি, একদম প্যারালাল ইনফরমেশন করে দিচ্ছি, এগুলো কিন্তু লিখে রাখবা, মনে রাখবা, ভালো হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তো 3 নাম্বারটার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে এখানে আমরা একটু দেখি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রদত্ত কোষটির কোষ বিভব কত হবে। আচ্ছা, তোমাকে একটু জিনিস বলে রাখি আগে, আমরা হুট করে একটা চ্যাপ্টার থেকে অন্য চ্যাপ্টারে সুইচ করতেছি, তো সুইচ করলে তোমাদের আসলে হয়তো একটা প্রবলেম মনে হতে পারে, বাট এইটা তোমাকে এক্সাম কন্ডিশনে এভাবে যে সুইচ করতে হবে, এই মেন্টালিটিটা এখানে আসলে গ্রো করবে। তো আমি তোমাকে বলবো এখান থেকে মনোযোগ না সরাই তুমি এখানে একটু ভালোভাবে লেগে থাকো আর কি। তো আমরা ভিডিওটা শেষ করবো আস্তে আস্তে, বাট আমরা স্লোলি আস্তে আস্তে পড়তে আগাবো। আগে একটু দেখি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদেরকে বলছে প্রদত্ত কোষটির কোষ বিভব কত হবে। আচ্ছা, মানলাম। আগে আমরা এখানে একটু দেখি কি অবস্থা বলছে, ভিন্ন আমাদেরকে ঘনমাত্রা বলছে। আমাদের ঘনমাত্রা কিন্তু এখানে 1 মোলার না, 1 মোলার হইলে আমরা কিন্তু বলতে পারতাম শুধুমাত্র আমাদের প্রমাণ অবস্থাটা বের করতে পারলেই হবে। আমাদের এখানে বলছে কি ঘনমাত্রা ভিন্ন অবস্থায় গেছে, তার মানে আমাদের নার্নস্ট ইকুয়েশন ইউজ করতে হবে। তো আমরা নার্নস্ট ইকুয়েশন আমাদের সবার জানা আছে কিনা, যদি জানা না থাকে চলো তাহলে আমরা জেনে নিই এখান থেকে। কী যেন ছিল সেখান থেকে, যে ই সেল সমান ই নট সেল। ই সেল সমান ছিল কি জানো, ই সেল সমান ই নট সেল মাইনাস আরটি ডিভাইডেড বাই এনএফ সমান হচ্ছে লন কি যেন ছিল উপরে হচ্ছে প্রোডাক্ট যাবে কি প্রোডাক্টের ঘনমাত্রা, তার উপরে তার মোল সংখ্যা হলো এক্স গেল। আর ধরলাম যে নিচে হবে তাহলে কি রিয়েক্টেন্টের মোল সংখ্যা, তার উপরে তার ধরলাম তার যে মোল সংখ্যাটা হয় সেটা ধরলাম ওয়াই, সেটা করবো তার উপরে যাবে আর কি। এর হচ্ছে তার ফর্মুলাটা, তাই না ভাই? আচ্ছা, আগে একটা জিনিস বলেছি, তাহলে আমাদের এখান থেকে কী জানা লাগবে, ই সেল বের করতে হবে, আমাদের টি অলরেডি দিয়ে দেওয়া আছে, প্রোডাক্ট রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন জানতে হবে, করে কাজ করতে হবে। তাহলে চলো একটু দেখি আমাদের কাছে ঘটনাগুলো কোথায় এখানে থাকলে এই বাম পাশে যদি এরকম একটা আমাদের কাছে সেল নোটেশন যদি থাকে, তখন এই বাম পাশের অংশটাকে রিয়েক্টেন্ট, ডান পাশেটাকে প্রোডাক্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট,
ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে আবার ঘটনা কি, এইটা হলো আমাদের কাছে রিঅ্যাক্টেন্ট, এটা হলো আমাদের কাছে রিঅ্যাক্টেন্ট, আর এটা হলো আমাদের কাছে প্রোডাক্ট। এখন এটা বললাম কি, এটা হলো রিঅ্যাক্টেন্ট বলে, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট বলে, এটা হচ্ছে কি বলে, প্রোডাক্ট বলে। কারণ আমাদের কোনটা লাগবে জানো, যেটা শুধুমাত্র হচ্ছে সলিড টলিড কিছু না, শুধুমাত্র যার ঘনমাত্রা দেওয়া আছে তারটা লাগবে। তাহলে এখানে প্রোডাক্টের ঘনমাত্রা কত, 0.1, রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রা কত, 0.1, তাই না? দুটো ঘনমাত্রা মনে হচ্ছে সেম, কোনো প্রবলেম নাই। কিন্তু এখানে আমাদের কাছে কিছু হালকা পাতলা ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়, আগে রিঅ্যাকশনটা লিখি তাহলে বুঝবা। যেমন ধরো নিকেলের সাথে রিঅ্যাকশন দিছে হচ্ছে কোনটা, সিলভার প্লাসের। রিঅ্যাকশন দিলে কি উৎপন্ন হইলো, প্রোডাক্ট হিসেবে নিকেল প্লাস উৎপন্ন হয়েছে নাকি, নিকেল 2+ উৎপন্ন হয়েছে, নিকেল 2+ উৎপন্ন হয়েছে, সাথে কি হয়েছে, সিলভার হয়েছে। এখন নিকেল থেকে 2টা ইলেকট্রন গেছে না, তাহলে সিলভার থেকে কি 1টা ইলেকট্রন গ্রহণ করছে না, তাহলে কি করতে হবে, রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হবে। কারণ আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যত ইলেকট্রন ত্যাগ হয় ঠিক অত ইলেকট্রন কি হয়, গ্রহণ হয় আর কি। তাহলে এ ত্যাগ করছে 2টা, তাহলে ও গ্রহণ করবে তাহলে কয়টা, তাহলে ও গ্রহণ করবে আসলে 2টা, তাহলে ও গ্রহণ করবে আসলে কয়টা, 2টা। তার মানে এবার চলো আমরা এটার মাধ্যমে রিঅ্যাকশনটা লিখে ফেলি এখন নতুন করে। ই সেল সমান RT ডিভাইডেড বাই NF, এন এর মান কত, এন এর মান হচ্ছে 2 কেন জানো, কারণ হচ্ছে এখানে 2টা ইলেকট্রনের ট্রানজ্যাকশন হয়েছে আর কি, সেটা। এফ মানে হচ্ছে 96533, সেইটা এখন দিলাম হচ্ছে লন দেওয়ার পর প্রোডাক্ট কোনটা পাইছে, প্রোডাক্ট পাইছে হচ্ছে এই যে এটা নিকেল 2+ পাইছে, নিকেল 2+ হচ্ছে আমার কাছে প্রোডাক্ট নিছে। এর মোল সংখ্যা কত নিকেলের ক্ষেত্রে, এটা মোল সংখ্যা 1 আছে, কোনো সমস্যা নাই, এই জন্য সামনে উপরে 1 দিলা তুমি। এবার দিলাম কি সিলভার, এবার দিলাম হচ্ছে সিলভার প্লাস, তাহলে সিলভার যে প্লাস দিলা, সিলভারের ক্ষেত্রে মোল সংখ্যা কত, সিলভারের ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে 2, তার উপর কী হবে, এটা স্কোয়ার হবে আর কি। এবার তুমি যাই ই সেল, এখন ই সেল কীভাবে বের করে তোমরা এটা বলো তো আমাকে একটু, ই সেল কীভাবে বের করে, ই সেল বের করে হচ্ছে এইভাবে, ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন, মানে যেখানে যেখানে অক্সিডেশন মানে জারণ ঘটছে, যেখানে যেখানে রিডাকশন ঘটছে, এই দুটোকে যোগ করে দিতে হবে আর কি, যোগ করে দিলেই ঘটনা কিন্তু ক্লিয়ার। তারপরে করতে হবে কি, RT যা আছে তাই 2F, আমরা একটা কাজ করব, এটা মানটা কমায় নিয়ে আসবো আমরা, হচ্ছে আর এর মানটা তো একবারে বসাই দিই এখানে, হ্যাঁ। আর এর মানটা হচ্ছে 8.314, টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে এখানে আমাদের কাছে 298 ডিভাইডেড বাই 2 ইন্টু এফ এর মান কত 96500, এটা। এখন দিলাম হচ্ছে লন দেওয়ার পরে উপরে যাবে প্রোডাক্টের ঘনমাত্রা কত 0.1, তার উপরে পাওয়ার 1 দিলাম না, এটার ক্ষেত্রে কত আসছে 0.1, তার উপরে যাবে হচ্ছে স্কোয়ার। তাহলে এটা গেল পার্টটা আমরা। এখন তুমি আসো ই অফ অক্সিডেশন মানে কি, ই অফ অক্সিডেশন মানে নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, বাট এখানে দেখো দিয়ে দেওয়া আছে কি নিকেল 2+ থেকে নিকেল, বাট উল্টাটা দেওয়া আছে না, তাহলে কি করতে হবে, এইটাকে এবার প্লাস বানাই ফেলতে হবে, এইটাকে বরঞ্চ আমাদের প্লাস বানাই নিয়ে 0.25 করে নিলে তখন আমি জারণটা পাবো। তাহলে আমি কী করবো, অক্সিডেশনের মানটা কত হলো তাহলে 0.25, এরপরে রিডাকশনের মানটা কত, সিলভার থেকে সিলভার প্লাস, এটা হচ্ছে রিডাকশন মানে হচ্ছে বিজারণ ঘটছে, তাহলে ওইটার মানটা আমি এখানে বসাই দেবো। তাহলে মানটা যা আছে এখানে তাই, কারণ ওইটাই আমাদের কাছে দিয়ে দেওয়া ছিল, বসাই দিচ্ছি। এবার আমি হচ্ছে এই মানটা যা বিয়োগটা হবে তার এসে বিয়োগ করে দিব আর কি। চলো একটু দেখি তো কত হয়। আচ্ছা, এখানে মানটা একটু বসাই দিতেছি আগে, তাহলে হচ্ছে সুবিধা আমাদের জন্য। 0.1 ওকে, তারপর হচ্ছে 0.1 স্কোয়ার, তাই না, 0.1 স্কোয়ার আছে, দিলাম, ঠিক আছে। এবার আমরা মানটা বসাই দিলাম, এই মানটা আসছে হচ্ছে 0.0295 এরকম আসছে। হ্যাঁ, সব কিছু থেকে তুমি বিয়োগ টিয়োগ করে দেখো তোমার কাছে আসলে কত আসে, তোমার কাছে বিয়োগ করে দেখো তোমার কাছে কত আসে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, করে তাহলে কত আসলো আমাদের কাছে 1.205 ভোল্টেজ, এইটা হচ্ছে আমাদের কাছে মোট অ্যান্সারটা হচ্ছে এরকম টাইপেরই হবে আর কি, ঠিক আছে। কিন্তু আমার কাছে কি এটা আসলে দিয়ে দেওয়া আছে, এটা কি আমাদের কাছে আসলে দিয়ে দেওয়া আছে, চলো তো একটু আমরা খেয়াল করে দেখি, চলো তো আমরা এটা খেয়াল করে দেখি কিনা দেওয়া আছে কিনা। দাঁড়াও একটা ছোট্ট জিনিস আমি আরেকবার ক্রস চেক করে দেখি। হ্যাঁ,
আমাদের কাছে কিন্তু এইটা আবার এখানে দিয়ে দেওয়া নাই, এখানে হচ্ছে যে এখানে অ্যান্সারে কিন্তু অপশনটা নাই, মানে তাহলে ঘটনা তাহলে কী ঘটলো, এটা অ্যান্সারটা হবে হচ্ছে এটা শিওর, এটা থাকে হচ্ছে অ্যান্সারটা হবে হচ্ছে এরকম, বাট অপশনের মধ্যে এরকম অপশনটা নাই আর কি, সম্ভবত আমি লিখতেও ভুল করে ফেলছি কি না, এরকম হয়ে যেতে পারে আর কি, ঠিক আছে ব্যাপারটা। বাট কেমনে করা লাগবে, এই প্রসেসের দিকে আগানো লাগবে আর কি, ঠিক আছে। ওকে, কেউ যদি শুধুমাত্র যদি আমাদের কাছে এইটা বলে যে এইটা হচ্ছে আমাদের 1 মোলার কন্ডিশনে থাকতো, মানে প্রমাণ অবস্থায় যদি থাকতো, তখন গিয়ে শুধুমাত্র এই দুটোকে যোগ করে দিলে এই অ্যান্সারটা কিন্তু আসতো, বাট এটা কিন্তু আমরা করতেছি না এই জায়গাটায়, ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার পরের দিকে আমরা যাই, এখানে কিন্তু অ্যান্সারটা তাহলে নাই, ব্ল্যাঙ্ক অ্যান্সার বলে দিতেছে এখানে, গেল। পরেরটাতে আমরা যদি যাই 4 নাম্বারটার মধ্যে, এখানে গিয়ে মনে হয় আমরা কেপি গ্যাসের দিকে চলে আসি, তাই না। এখানে একটা রিয়েকশন দিয়ে দেওয়া আছে, সাম্য ধ্রুবকের মান কেপি এর মান দেওয়া আছে, N2O4 এর আংশিক চাপ দেওয়া আছে, এবং এইটার ক্ষেত্রে বিক্রিয়াটার আংশিক চাপ বের করতে বলছে। তাহলে চলো একটু দেখি আমরা। আচ্ছা, আমরা রিয়েকশনটা লিখতেছি না, রিয়েকশনটা এখানে যেহেতু লেখা আছে, আমরা লিখবো হচ্ছে কেপি। কেপি এর সমীকরণ আসলে কেমন হবে আর কি, প্রোডাক্টের আংশিক চাপ পি অফ NO2, তার উপরে যাবে হচ্ছে তার মোল সংখ্যাটা, ডিভাইডেড বাই N2O4 এর ক্ষেত্রে কি হইলো, এটার ক্ষেত্রে আর কি, N2O4 এর ক্ষেত্রে এটা কি হইলো, এর মোল সংখ্যা কত আছে এখানে 1, তার এখানে কিছু দিলাম না আর কি। এটা হচ্ছে আমাদের কাছে কেপি এর ফর্মুলা, আমাদের কেপি এর মান দিয়ে দেওয়া আছে, আমাদের কাছে এটার আংশিক চাপ দিয়ে দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কার, এই উপরেরটা বের করতে বলছে। তাহলে চলো একটু দেখি আমরা কি হয়, পি অফ NO2 এটা স্কোয়ার দিলাম, তাহলে কেপি এর সাথে ভাইয়া গুণ করব হচ্ছে পি অফ N2O4, তাই না। তাহলে এটার মান কত বলো তো, এটার মান কত, কেপি এর মান হচ্ছে 0.008, তারপর হচ্ছে পি অফ N2O4 এর মান কত আছে, এর মান আছে হচ্ছে 0.8 আছে আর কি, গেল। তাহলে আমরা কি বের করতেছি, পি অফ NO2 এটার মান তাহলে কী হবে, রুট ওভার 0.008 ইন্টু 0.8। তাহলে বলতে অ্যান্সারটা কত আসলো আমাদের কাছে, অ্যান্সারটা মনে হয় একটু সহজ, কারণ এটা খালি মুখেও করা যায় তো এখান থেকে, তবু আমরা একটু ক্যালকুলেটরে বসাই, তাই না। আচ্ছা, তাহলে কত আসতেছে, 0.08 আসতেছে আর কি, তাহলে কত আসতেছে 0.08 এত এটিএম আসতেছে। তো এইটাই আবার কি তোমাদের কাছে, এইটাই তোমাদের কাছে হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা, এটাই হচ্ছে তোমাদের কাছে কাঙ্ক্ষিত অ্যান্সারটা। কেন এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার তো পাইছি, এখানে কিছু দেওয়া আছে, দেওয়া নেই, এই যে এইটা যেটা দেওয়া আছে না, এইটাই অলরেডি সেইটা, এই যে এইটা যেটা দেওয়া আছে না, এইটাই হচ্ছে অলরেডি কি এইটা 8 ইন্টু 10⁻² আর কি, ব্যাপারটা ক্লিয়ার। সো এটা কিন্তু খুব ইজি, কোনো ব্যাপার না এটাতে কাজ করার জন্য, গেল। পরেরটাতে যাই, কোনো কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবৎ 1.25 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা পড়বে আর কি। আচ্ছা, মানলাম, তাহলে আমাদের কাছে আছে কি কপার সালফেট, আমাদের কাছে আছে কপার সালফেট, সেখান থেকে এখানে কপার +2 ছিল, এখান থেকে জমা পড়বে কি গিয়ে, কপার গিয়ে জমা পড়বে আর কি, তাই না। আচ্ছা, তাহলে কয়টা ইলেকট্রনের ট্রানজিকশন হয়েছে বলতে পারবা, এখানে কিন্তু সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ইলেকট্রন মানে হচ্ছে এন এর মানটা হচ্ছে 2, গেল। মাথায় রাখতে হবে যে এন এর মানটা হচ্ছে 2, এন এর মানটা বলো বা ই এর মান বলো, এন এর মান আসলে 2, এখানে রাখলাম মাথায়। এবার আমরা যাব হচ্ছে কোথায়, এটা সলভ করতে যাব আর কি। ডাব্লুর পরিমাণ আমরা জানি, ডাব্লু সমান MIT ডিভাইডেড বাই হচ্ছে কি NF, এরকম আমরা জানি। এম এর মান কত, যেহেতু কপার আমরা বের করতেছি, তার মানে হচ্ছে কি, আচ্ছা কতগুলো কপার পরমাণু জমা পড়বে বলছে, তাই না। আমরা যদি এখানে এম এর মানটা নাও জানি তাও এখানে কাজ হবে আর কি। তো চলো একটু দেখি আমরা আগে না জেনে এই কাজটা করা যায় কিনা দেখি একটু আমরা। তাহলে W/M-টাকে যদি আমরা এক পাশে রাখলাম, তাহলে হচ্ছে IT ডিভাইড বাই হইলো NF। আই এর মান কত বলছে, আই এর মান বলছে 1.25, টি এর মান কত বলছে 1 ঘন্টা, মানে কি 60 মিনিট, 60 মিনিট আবার কি 60 সেকেন্ড, তাই না। 1 ঘন্টায় 60 মিনিট 60 সেকেন্ড নিচ্ছে। এন এর মান কত বলছি জানো, 2 বলছি, এর মান হচ্ছে 96500 বলছি আর কি, এরকম। তাহলে এখান থেকে এই যে মানটা না, এটাই হলো কি মোল সংখ্যা অফ কপার, কপারের মোল সংখ্যা হচ্ছে এটা। এটাকে চলো ভাগটাগ করে দেখি তাহলে কি অবস্থা দাঁড়ায় আমাদের কাছে। 1.25 ইন্টু 60 ইন্টু 60 নিলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 গেছে। এখন আমরা এখান থেকে দেখতেছি এটার মান কত আসছে, 0.02331। এখন আমাদের কাছে কি বের করতে হবে, এই যে কপারের পরমাণুর সংখ্যা কতটা আছে। তাহলে পরমাণুর সংখ্যা বের করার জন্য এই যে এন অফ কপার সমান হচ্ছে কি এন অফ কপার মানে হচ্ছে এই কপারের মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে চলো গুণ করে দিই, এই নাম্বারটাকে গুণ করলেই তো হইলো 6.02 ইন্টু 10⁻23।
তাই না? তাহলে কত আসলো এখান থেকে 1.40 ইন্টু 10⁻²২ এরকম আসতেছে। তাহলে এইরকম কি কোনো অ্যান্সার আমার কাছে আছে কিনা একটু খুঁজে দেখো তো, পাও কিনা অ্যান্সারটা আছে কিনা। আচ্ছা আছে কিনা দেখি। 1.40 ইন্টু 10⁻²২ 1.40 10⁻21 আছে, তাহলে এটা আমাদের কাছে হবে না। এইটা 1.40 10⁻20 আছে, এটা আমাদের কাছে হবে না। এইটাও ইভেন আমার কাছে হবে না, 22 হবে না। তার মানে এইটা একটু দেখি আমাদের কাছে এটা আসলে হবে কিনা আর কি, তাই না? যদি আমরা এইটাকে যদি ওই পাশে দিই তখন আসলে এটা কাজ করে কিনা, অবশ্যই কাজ করে। এইটাই আসলে আমাদের কাছে এই যে এইটা যে 14.04 ইন্টু 10⁻22 আর কি, তাই না? আচ্ছা তাহলে চলো আমরা এটাকে একটু দাগাই ফেলি। এটা হচ্ছে আমাদের কাছে মোট অ্যান্সার, আর এটা হচ্ছে এটা গেল। আচ্ছা তাহলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার পরের দিকে আমরা যাই। এটা কিন্তু খুব ইজি, এরকম ম্যাথ থাকতে পারে পরীক্ষার মধ্যে। এবার চাই হচ্ছে পরেরটাতে, কোন অরবিটালটি আসলে অসম্ভব। অরবিটাল অসম্ভব, অরবিটালের ক্ষেত্রে অসম্ভব তুমি কীভাবে জানো? আমরা মোটা থেকে সব কিছু জানি। আমরা এই এন এর উপরে নির্ভর করতেছে এল, তাই না? এন এর উপর নির্ভর করতেছে এল। এন এর মানটা যত হয় এল এর মানটা কী হয় তার তুলনায় কী হয়, এক কম হয় আর কি, এরকম। যদি আমরা এখানে ধরো যে 3 দিই তাহলে এটা কত হবে 0 1 2 এরকম টাইপের হবে। যদি আমরা এখানে 2 দিতাম তাহলে কত হতো 1 0 1 এরকম হইতো আর কি, মানলাম। 0 মানে কি, এটা হচ্ছে এস, এরা মানে কি আসলে, এরা মানে হচ্ছে পি, এরা মানে তাহলে হচ্ছে ডি, এরা মানে হচ্ছে কি এস, এরা মানে তাহলে আসলে কি পি। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা যদি বলতে পারি 2 এর ক্ষেত্রে কি হয়, 2 এর ক্ষেত্রে 2s হয় 2p হয়, 3 এর ক্ষেত্রে 3s হয় 3p হয় 3d হয়, তার মানে হচ্ছে এই জিনিসগুলো হয়। তাহলে চলো আমরা দেখি একটু কী ঘটনা করছে। 2p তো হয়, এটা মানছি, এটা না হয় 3dও হয়, ইভেন 4fও হয়, বাট 3f কি হয় না, 3f দেখো এখানে হওয়ার কোনো চান্স নেই। তার মানে কি আসলে এইটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, এটা আসলে সম্ভব না, এটা আসলে হইতেছে না। এরকম প্রশ্ন একটা হয়, খুবই কমন প্রশ্ন এটা হতে পারে আর কি। পরের দিকে যাই। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে দিয়ে দেওয়া আছে, পর্যায় সারণীতে তার অবস্থান কত। আচ্ছা পর্যায় সারণীতে অবস্থান বের করার জন্য যদি আমরা বের করতে পারবো অলরেডি তুমি এখান থেকে, তবু আমি একটু লিখবো এখান থেকে। তো এস ব্লক মৌলগুলোর জন্য তুমি কি দেখবা, এস ব্লক মৌলগুলোর জন্য দেখবা তার ইলেকট্রন বিন্যাস হবে কি NSX হবে। তাহলে এই এক্সটাই হলো তার গ্রুপ সংখ্যা, এই এক্সটাই হলো তার গ্রুপ সংখ্যা আর কি, ঠিক আছে? জি আর দিয়ে গ্রুপ বুঝাইছে। আর এন হলো কি, এন হলো তার পর্যায়, এন হলো তার পর্যায়, এন হলো তার পর্যায়, এন হইল তার পর্যায়, দিয়ে দিলাম। আচ্ছা এখন যদি আমরা পি ব্লক মৌল দিতাম তখন তাহলে কি হইতো, তখন হইতো NSX NPY, তো সেক্ষেত্রে তখন কি হইতো x প্লাস ওয়াই এর সাথে হচ্ছে 10 যোগ করলে এটাই হইতো তার গ্রুপ সংখ্যা হইতো আর কি, তাই না? আর এখানে n যা ছিল n তো তার পর্যায় সংখ্যা, ঠিক আছে? এটা তো বুঝলাম, এটা তার হচ্ছে পর্যায় সংখ্যা। এটা হলো কার জন্য বললাম আমরা, এই জন্য আমরা বললাম হচ্ছে s গেল p গেল। ডি এর জন্য ঘটনা কি, ডি এর জন্য হয় হচ্ছে কীরকম n-1, তারপরে থাকে হচ্ছে ডি টু দি পাওয়ার হচ্ছে ওয়াই, তারপরে কি থাকে NSX এরকম টাইপের থাকে। এক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা কেমন, x প্লাস ওয়াই করলেই তাদের গ্রুপ সংখ্যা পাওয়া যায়, এটাই হলো তাদের গ্রুপ সংখ্যা। আর পর্যায় সংখ্যা আসলে কি n হচ্ছে তাদের কাছে ওই পর্যায় সংখ্যাটা, এটা না হয় পাইলাম। এখন আমাদের যদি কখনো f অরবিটাল থাকে, যদি আমাদের কাছে কখনো কি থাকে, যদি আমাদের কাছে কখনো f থাকে তখন f এর জন্য কি হয়, f এর জন্য হচ্ছে 3, f এর জন্য হচ্ছে আমরা রোমান সংখ্যা না দিয়ে 3 রেখেছি, গ্রুপ নাম্বার 3, এটা অলওয়েজ ফিক্সড। কেন, f শুধুমাত্র হচ্ছে গ্রুপ 3 এর মধ্যেই আছে, আর অন্য কোথাও নাই। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা? ওকে পাইছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কাজের মধ্যে। আমরা এখানে ব্যতিক্রমগুলো নিয়ে আপাতত আলোচনা করি নেই, কারণ নিষ্ক্রিয় গ্যাস হলে যে 18 নম্বর গ্রুপে আছে এটা সবাই জানে, এটা নিয়ে আসলে কথা বলার দরকার নেই। তাহলে এখানে দেখি কি হয়েছে অবস্থাটা। এই যে শেষে দেখতেছি 6s2 আছে, এটা দেখে ভাইবো না যে এটা হচ্ছে s, কারণ হচ্ছে তুমি এখনও দেখো এখানে f কিন্তু আছে, এই যে 4f3ও আছে। তাহলে সবার শেষে ইলেকট্রনটা কোথায় গেছে, f এ গেছে না? f এ যাওয়া মানে কি, এটা একটা f ব্লক মৌল। f ব্লক মৌল হইলে তার গ্রুপ সংখ্যা তাহলে কত হয়, তার গ্রুপ সংখ্যা হয় হচ্ছে কত, তার গ্রুপ সংখ্যা হয় হচ্ছে 3 হয় আর কি, তাই না? গ্রুপ সংখ্যা হয় হচ্ছে 3। তাহলে সবচেয়ে বড় যে এনটা আছে সেটা কি হতো 6, তাহলে গ্রুপ পর্যায় সংখ্যা তাহলে কত 6, তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে 6, এইখানেও আছে এইখানেও আছে। গ্রুপ সংখ্যা ওখানে 2, গ্রুপ সংখ্যা এখানে হচ্ছে 3, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে এখানে 3। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা। বাট আমরা যারা আছি অনেকাংশে তাড়াহুড়ার মধ্যে গিয়ে এটা ভুল করে দিয়ে আসতে পারো। এই প্রশ্ন আমার পছন্দ হয়েছে পার্সোনালি আর কি, এই প্রশ্নটা ভালো প্রশ্ন একটা, ঠিক আছে? কারণ হচ্ছে আসলে ট্রিকি কোশ্চেন করার আগে গেলে এরকমই করতে হতো যে স্টুডেন্টরা কী হয় টানে বা তালে তারা হচ্ছে প্রশ্নের অ্যান্সার দিয়ে আসছে আর কি, বাট তারা হচ্ছে যে একটা ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বে, তো এটা আসলে হয় না। তো এই জন্য আসলে প্রবলেমটা ক্রিয়েট হয় এখান থেকে, ঠিক আছে? গেলাম পরের প্রশ্নের মধ্যে আমরা যাই। কোনো নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আছে হচ্ছে এত, তাহলে এইটার পরিমাণ টাইট্রেশনের মাধ্যমে সমাপ্তি বিন্দুতে সিলভার আয়ন দ্বারা প্রয়োজন হয় হচ্ছে এত, বিন্দুতে নিয়ে যাইতে এতটুকু সিলভার আয়ন দ্বারা প্রয়োজন হয় গেল। তাহলে ক্লোরাইডের যে ঘনমাত্রা আছে এইটা হচ্ছে ppm এককে বের করতে বলছে। ppm মানে পার্টস পার
মিলিয়ন বা মিলিলিটার পার লিটার। মাথায় থাকবে কথাটা, এটা কি বললাম জানো? এইটাকে বলে ppm পার্টস পার মিলিয়ন, বাট তুমি কি চিন্তা করতে পারো আবার মিলিগ্রাম পার লিটার। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো আর কি, ঠিক আছে? এবার তাহলে একটু আসো, এবার তাহলে এদিকে একটু আসো। আমাদের কাছে যে ক্লোরাইডটা আছে, আমরা ক্লোরাইডের পরিমাণ বের করতে বলছে, বাট সিলভার আয়ন দিয়ে কাজটা করছে না। তাহলে সিলভারের সাথে Cl মিলাও, মিলাইলে তোমার কি তৈরি হবে? AgCl তৈরি হবে। এই AgCl-এরই একটা অধক্ষেপ পড়বে। এখানেই আসলে তুমি আসলে টাইট্রেশন বিন্দুতে পৌঁছে যাবে আর কি, গেলা। এখন ঘটনার মধ্যে আসো, এর 1 মোল এর 1 মোলের সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি Ag প্লাসের 1 মোল ইকুইভ্যালেন্ট টু Ag প্লাসের 1 মোল ইকুইভ্যালেন্ট টু Ag, এরকম টাইপের, তাই না? Cl মাইনাস নিলাম। তাহলে এর 1 মোল যদি এইটা হয়, তাহলে এর যে মোল লাগছে বিক্রিয়া করতে, ওই মোলটা আবার ওর মোল সংখ্যা হবে। তাহলে এই মোল সংখ্যা তাহলে কত? মোল সংখ্যা আবার কী হয় বের করে? S সমান N/V হয়। তাহলে N সমান কী হয়? S ইন্টু V হয় আগে, তাই না ব্যাপারটা? তাহলে এইটা হলো V, এটা হলো S, এদেরকে গুণ করতে হবে। এটাকে গুণ করলেই কাজটা কিন্তু হয়ে যাবে। তাহলে গুণ করলে তাহলে কত হয়? গুণ করলে হয় হচ্ছে 0.0303 ইন্টু 10⁻³ এইটা হচ্ছে কার মোল সংখ্যা? এটা হচ্ছে সিলভার প্লাসের মোল সংখ্যা হচ্ছে এত। ঠিক এই মোল সংখ্যাটাই কার হবে? ওরও হবে। তাহলে এটা তাহলে কত হইল? 0.03 ইন্টু 10⁻³ এত মোল। তাহলে আমাদের কাছে Cl মাইনাসও আছে। এই প্রশ্নটা ভালো প্রশ্ন একটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এটা না হয় পেয়ে গেছি। এবার ঘটনা কি করতে হবে? এইটার পরিমাণটাকে, এটা যে মোল সংখ্যা যেটা আছে, এই মোল সংখ্যাটাকে থেকে ঘনমাত্রাটাকে কোথায় নিয়ে যেতে হবে আর কি? আমাদের ppm নিতে হবে আর কি। এখন আমাদের কাছে এখানে কি বলছে? 1 লিটার পানিতে কিন্তু বলছে, তার মানে আয়তনটা আমি জানি। তাহলে এটাই কিন্তু তার ঘনমাত্রা, বাট এটাকে যেতে হবে কোথায়? ppm-এ যেতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে Cl মাইনাসের ঘনমাত্রাটাকে ppm-এ নিয়ে যাওয়ার উপায়টা কি? এখন এটা কোথায় আছে? আমরা যদি এটাতে করি, এখন আছে এটা হচ্ছে 0.3 10⁻³ ডিভাইড বাই 1 লিটার করছি। তার মানে এখন আছে আমাদের কাছে মোল পার লিটার ইউনিটে আছে। এখন মোল থেকে আমি আগে গ্রামে যাব। গ্রামে যাওয়ার উপায়টা কি? মোল থেকে গ্রামে যাওয়ার উপায় কি? মোল থেকে গ্রামে যাওয়ার একটা উপায় আছে। উপায়টা কি জানো? এইটাকে তার ভর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্লোরিনের ভর সংখ্যা কত? ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে 35.5। তাহলে এখন চলে গেছে কোথায়? গ্রামে চলে গেছে না? গ্রাম পার লিটারে গেছে, এখানে ধরে ডিভাইডেড বাই 1-এই রাখছে আর কি। বাট আমাকে গ্রামে গেলে হবে, আমার টার্গেট কি? মিলিগ্রামে যাওয়া না? তাহলে গ্রাম থেকে আবার মিলিগ্রামে কীভাবে যায়? 0.03 ইন্টু 10⁻³ ইন্টু 35.5 ইন্টু 10⁻³ এই এত মিলিগ্রাম সমান 1000 মিলিগ্রাম সমান কত যেন হয় বলো তো? ওইটাই আসলে তো আমাদের কাছে কি গ্রাম তো, তাই না? আচ্ছা, তো সব কিছু গুণটুন করলে যত অ্যান্সার আসবে তত হয় আর কি। তাহলে চলো একটু দেখি আমাদের কাছে কী কী ঘটনাগুলো ঘটে। 0.03 ইন্টু 35.5, তাহলে কত আসলো? 1.065 এটা আসতেছে, 1.065 এক নাম্বারটা। তাহলে ভাই ক্যালকুলেশন করার সময় এটা কেটে দিয়েছিলাম, এই যে এটা কেটে দেওয়া যায়, তাই না? 10⁻³ কেটে দিলেই তো হইলো, তাই তো? তাহলে এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, বাট এটা রেগুলার প্রশ্নগুলোর মতো না যে অমুক একটা ঘনমাত্রা দেওয়া আছে, সেখান থেকে তুমি সেটাকে ppm-এ কনভার্ট করো, এরকম না। একটু তো একটা সিস্টেমটা দিয়ে দিচ্ছে। বাট এইরকম কি আমরা টাইট্রেশন আসলে পড়ছিলাম কিনা আমাদের সিলেবাসে? পড়ে নেই কিন্তু আমরা টাইট্রেশন, বাট টাইট্রেশনের কনসেপ্ট আছে, বাট জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা কিন্তু আসলে প্রেসিপিটেশন রিয়েকশন থেকে আসছে কাহিনীটা আর কি। তো যাই হোক, আমরা সেদিকে আর না যাই, বাট জিনিসটা ভালো। এবার আমরা পরের দিকে যাই। জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে কোনটি? জ্যামিতিক সমানতা আবার ঘটনাটা কোথায়? এটা মনে হয় একটু বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। জ্যামিতিক সমানতা কোনগুলো তোমাদের মনে আছে মনে হয়? ওই যে সিস ট্রান্সের নাম শুনছো না? সিস ট্রান্স, একই গ্রুপগুলো একই দিকে থাকলে তাকে সিস বলে, একই গ্রুপগুলো ভিন্ন দিকে থাকলে তাকে কি বলা হয়? ট্রান্স বলে, এরকম বলে না ঘটনাটা? সেখানেই আর কি। আচ্ছা, তাহলে চলো একটু দেখি, আমাদের স্ট্রাকচারগুলো এখানে দেখতে হবে। আগে তোমাকে একটা বলে রাখি, সিস ট্রান্স কাদের জন্য হয়? সিস ট্রান্স এরকম ডাবল বন্ড থাকলে এরকম একটা স্ট্রাকচারের জন্য হইতে পারে, আরেকটা স্ট্রাকচারের জন্য হইতে পারে আর কি। যদি কখনো এই কার্বন ডাবল বন্ড না থেকে সিঙ্গেল বন্ড থাকে, বাট সেটা সাইক্লিক আকারে থাকে, তখনও এটার মধ্যে কি হয়? সিস ট্রান্স হয়। বাট এই যে হাতগুলো লিখছি না, ধরলাম এই হাতগুলোর নাম এ বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এখানে কিন্তু সেম অবস্থা আর কি। শর্তটা কি বলতো? এ আর বি সমান হবে না আর কি, সি আর ডি তা হচ্ছে সমান হবে না। দুইটা আসলে কেমন হবে? ভিন্ন হইতেই হবে আর কি, হচ্ছে শর্ত। এখন আমরা তাহলে মিলাই দেখি। এখানে এই যে ডাবল বন্ড আছে, এই হাতের মধ্যে দেখো দুইটা হাইড্রোজেন আছে, তাহলে দুইটা কি সমান হবে না? শর্ত তো মানেই নেই, তার মানে এটা হবে না। আবার যদি আমরা খেয়াল করি, এই হাইড্রোজেনের ক্ষেত্রে কী অবস্থা আছে? এই কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন, এই যে CH3, দুইটা আসলে কি ভিন্ন ভিন্ন জিনিস। তারপর হচ্ছে কি এই যে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তাহলে দুটো কি আসলে ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে কি এটার ক্ষেত্রে সিস ট্রান্স হইতে পারে।
তার মানে এটা হচ্ছে আমাদের কাছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তবুও আমরা পরে এগুলো ট্রাই করবো। এই দেখো দুইটা হাইড্রোজেন আছে, এটা হবে না। এর মধ্যে কি আছে দেখো, এর মধ্যে দেখো যে দুইটা হাইড্রোজেন আছে, হবে না আর কি। তাহলে তুমি দেখবা আসলে কি যে ডাবল বন্ড আছে কিনা বা এরকম সাইক্লিক আছে কিনা, এটা হচ্ছে প্রথম তোমার চেকিং পয়েন্ট। তারপরের পয়েন্টে তুমি কি করবা, যে গ্রুপগুলো যেগুলো যুক্ত আছে তার সাথে এই গ্রুপগুলো আসলে কেমন, এইগুলো আসলে ভিন্ন ভিন্ন কিনা আর কি। ব্যাপারটা বুঝতে পারছি তো? ওকে, পরের দিকে যাই। এবার যাব হচ্ছে পরের প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজে রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রন বিকৃত শক্তির তরঙ্গ সংখ্যা কত? আচ্ছা, আগে আমরা ফর্মুলাটা লিখি। তরঙ্গ সংখ্যা হচ্ছে এরকম করে লিখে কি লেখে, আর এইচ এভাবে লেখে হচ্ছে 1/nl মানে লোয়ারটা, আর এটা কি 1/nh এটা হচ্ছে হায়ারটা, এভাবে লিখতে হয় আর কি। এগুলো স্কোয়ার থাকে। এখন ঘটনার মধ্যে এক এক করে একটু আসো। চতুর্থ শক্তি স্তর থেকে আসতেছে, তাহলে এন এর মান হচ্ছে 4। আবার যদি বলি আমাদের কাছে কোথায় আসছে, লাইম্যান সিরিজে আসছে। লাইম্যান সিরিজে আসা মানে এন এর মানটা হচ্ছে একে আসতেই হবে আর কি, একে না আসলে হবে না। তাহলে যেটা কম আছে এটা তো লোয়ারটা, তাই না? যেটা কম আছে, তাহলে যেটা কম আছে ওটা হচ্ছে লোয়ারটা। কমটা তাহলে কত, 1। যেটা হায়ার এটা কত তাহলে 4। আর আরএইচ এর মান দেখো মিটারে অলরেডি বসে দেওয়াই আছে, আমার কিন্তু কোনো কাজ করার দরকার নেই। যদি মিটারে না থাকতো তাহলে কিন্তু প্যারা হইতো একটা আর কি। মানগুলো আমরা একটা বসাই দেখি। 10.97 ইন্টু 10⁶ দিলাম। দেওয়ার পরে এখানে দেবো কত, 1 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার আর কি। তুমি চাইলে একবারে করে বসাই দিতে পারতা, সমস্যা নাই। এবার তুমি হচ্ছে যে ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে, ঠিক আছে? অ্যান্সারটা কত আসে। আচ্ছা, এত ইন্টু কত আসতেছে, 1 মাইনাস 1/16, আমি একবারে বসে দিলাম 1/16, ঠিক আছে? 1/16 ডান। তাহলে কত আসলো, এটা আসলো হচ্ছে 10284375 এত পার মিটার আসবে, তাই না? এত পার মিটারে আসবে। এখন তুমি যদি মনে করো যে না ভাইয়া এটাকে আমি একটু ওই যে সাইন্টিফিক্যালি লিখি আর কি, তখন তাহলে কী হয়, এটাকে যদি লিখতে চাও তখন এরকম আমি চাপ দিয়ে লিখছি এখান থেকে 10.284 ইন্টু 10⁶ এত পার মিটার আসছে। তাহলে কোনটার সাথে মিলতেছে দেখি একটু, 10.28 10⁶ এর সাথে মিলতেছে আর কি। আর কারোর সাথে মিলতেছে না, আর কারোর সাথে মিলতেছে না। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এইটা, সো এটাও একটু সহজ, এটা নিয়ে কোনো প্যারা নাই, আমি জানি তোমরা এটা পারবা। বাট মাথায় রাখতে হবে কোন সিরিজ মানে কি। লাইম্যান মানে হচ্ছে 1 নম্বরে আসবে, মানে লোয়ারটা হচ্ছে 1, বামার মানে লোয়ারটা হচ্ছে 2, না তারপর হচ্ছে কি ব্র্যাকেট মানে তারপরে এরকম করে যাবে, প্যাসচেন ব্র্যাকেট ফান্ড এভাবে আগাবে সামনের দিকে আর কি, মাথায় রাখতে পারবে। ওকে, আচ্ছা, তো সামনের দিকে চলো মুভ করি আমরা একটু। ওকে, আমরা এবার যাব হচ্ছে 11 নাম্বারটা। হুন্ডের নিয়ম অনুসারে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? হুন্ডের নিয়ম অনুসারে কিন্তু বলছে। হুন্ডের নিয়ম আবার কোনটা জানো? হুন্ডের নিয়মে হুন্ড একটা কথা বলে যে তুমি যখন ইলেকট্রন একটা অরবিটালের ভিতরে দিবা, নর্মালি পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এদের জন্য পিডিএফ আকারেও পড়তে পারো। পিডিএফ কথা বলতে একটা জিনিস মনে হয়ে গেল, তোমরা এই ক্লাসটার যদি পিডিএফ নোট আকারে পাইতে চাও তাহলে তোমরা দুটো জায়গায় পাবা। এক, অক্সিকেমের যে নিজস্ব গ্রুপ আছে সেখানে তোমরা পাবা, আরেকটা হচ্ছে তোমার অক্সিকেমের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তুমি সেখানেও পাবা আর কি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, বা ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবে। চলো, তাহলে হচ্ছে এদের ক্ষেত্রে তুমি যদি চিন্তা ভাবনা করো, এই অরবিটালগুলো তো 3 ভাগে বিভক্ত, এটা তো 3 ভাগে বিভক্ত। এই অরবিটালগুলো আবার ধরুন 5 ভাগে বিভক্ত, আর নিচেরটা হচ্ছে 7 ভাগে বিভক্ত। এটা কখনো আসে নাই, লাগে নেই কখনো, তো এই জন্য আমরা ওর দিকে যাচ্ছি না আর কি। তুমি যদি এটার মধ্যে যদি ইলেকট্রন দাও, ধরো আমি এখানে তোমাকে 3টা ইলেকট্রন দিতে বলতেছি, তখন তুমি কী করবা, তুমি এখানে একটা করে ইলেকট্রন দিবা। তুমি এভাবেও দিতে পারতা, অথবা তুমি ভাবছো ভাই আমি এভাবে দিব না, আমি কি করতে চাই, আমি ভাই একটা কাজ করতে চাই, একটা ওই দিকে দিছি একটা এই দিকে দিছি আর কি। এরকম মন মর্জি মতো কাজ করলে আসলে হবে না, ঠিক আছে? এটা ঘটনা কি হতে হবে, সবগুলো একই দিকে একই মুখী হয়ে প্রবেশ করতে হবে, বাট আগে সবগুলো ঘর আগে পূর্ণ করতে হবে আর কি। সাপোজ আমি D6 করতে চাই, তাহলে উপায়টা কি, D6 করতে গেলে সবগুলোতে আসলে এক মুখে করে দিব, তারপর সবগুলো আগে পূর্ণ হবে, তারপর আগে 5 হয়েছে, তারপরে এসে এসে পূর্ণ হবে আর কি। এটা ছিল সে হুন্ডের কথা। তাহলে 1, সবগুলো অযুগ্ম অবস্থায় বা বীজের অবস্থায় থাকবে। 2, এদের মধ্যে কি সবগুলো আসলে কি একই মুখে প্রবেশ করবে। সে শুধুমাত্র যে এই দিকে গেছে প্রথমে এরকম টাইপের না, এটা ভিন্ন দিকেও যাইতে পারতো আর কি, তাই না? এটা কিন্তু কখনো কখনো চাইলে আমরা এইভাবেও কিন্তু করতে পারতাম, আমাদের এইরকমও হইতে পারতো আর কি, এটাও কিন্তু রাইট, এটাও রাইট আর কি। বুঝতে পারছি তো? এবার তাহলে চলো তো দেখি আমরা কি বলছে এখানে।
এই জায়গায় খেয়াল করে দেখো পি এর মধ্যে যখন ইলেকট্রন গেছে, প্রথমেই দেখো পিতে গেছে 2টা, তারপর গেছে 1টা, এটা তো এখন যাই নেই, তাহলে তো হইলো না। মোট ইলেকট্রন ছিল 3টা, একটা একটা করে তো যাইতে হবে নাকি, সমান ভাগে ভাগ হইতে হইতো, এটা হবে না। এবার বলছে কি দেখো জিরোর প্রথমটাতে যায় নাই, তারপরটাতে গেছে, তারপরটাতে গেছে, এটাও হবে না, তাহলে এটা হবে না, এটা হবে না। এবার বলছে কি প্রথমটাতে গেছে, দ্বিতীয়টাতে গেছে, তারপর দেখো তৃতীয়টাতে না গিয়ে এটা কাহিনী করছে, এটাও হবে না। তবে দেখি প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা একটা একটা করে গেছে, তার মানে এটা হবে আর কি। ঠিক আছে, তোমাদের কাছে যেমন এরকম করে আসছে, এরকম ফিগার দিয়েও চলে আসতে পারে আর কি। ঠিক আছে, এটা তুমি চেষ্টা করবে একটু পড়ার জন্য। গেল। আবার কি হয় 12 নম্বরে বলছে আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আয়রন সালফেটের সাথে হাইড্রোজেন সমীকরণ অনুসারে লিখলাম এত চাপে এত হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন আর কি, তাই না? আচ্ছা, কি পরিমাণ লোহার প্রয়োজন মানে এই লোহার পরিমাণটা বের করতে বলছে, এই লোহার ডাব্লু পরিমাণটা বের করতে বলছে। আই গেস তোমরা এটা পারবা, তবু আমরা একটু চেষ্টা করি, আমরা যদি সবাই ট্রাই করতেছি, তাই না, বোঝার জন্য। কি করতেছি আমরা হাইড্রোজেন গ্যাসটার আগে মোল সংখ্যা বের করি। আমরা এন সমান কি জানি, পিভি ডিভাইডেড বাই আরটি। এটা কোত্থেকে নিয়ে আসলাম, পিভি সমান এনআরটি, সেখান থেকে। পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে এখানে 1 ATM, ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে 200 লিটার, আর এর মানটা তাহলে কত হবে 8.0821। টি এর মানটা কত হবে, টি এর মানটা হচ্ছে 300, টি এর মানটা হবে কত 300। 300 কেন, 300 কেন, এই যে 27 যেটা নিছো না, এর সাথে 273 তুমি যোগ করে দাও, তাহলে তোমার কাছে কত আসবে, তোমার কাছে হবে তাহলে হচ্ছে 300 হবে আর কি, তাই না? এটা তো সবাই জানে। তবুও মাঝে মধ্যে কি হয় দেখো, আমাদের জানা জিনিসগুলোর মধ্যেই ভুল হয়। তুমি পরীক্ষার মধ্যে কয়টা অজানা জিনিস ভুল করে আসছো, আর তুমি কয়টা জানা জিনিস ভুল করে আসছো, একটু হিসাবটা কষে দেখিও তো। জানা জিনিসের মধ্যেই ভুল হয় আর কি, এরকম ভুল অনেকবারই হয়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে জানা জিনিসগুলো বারবার একটু ঝালাই করাটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমার এন এর মানটা আসলো, তাহলে আমি এর মোল সংখ্যাটা পাবো আর কি। আগে একটু মোল সংখ্যাটা বের করে নিয়ে আসতে পারলে একটু ভালো হয়। তো এই জন্য হচ্ছে ভাইয়াও ভালো কাজটা করার জন্যই আসলে একটু কাজ করতেছে। তো চলেন একটু দেখি কী করা যায়। এখান থেকে নিলাম, তাহলে ভাগটা করলে কত আসলো 8.1201 এরকম টাইপের আসছে, যতটা সম্ভব বেশি নেওয়া গেল নিলাম আর কি। এত কি, এত মোল আমাদের কাছে আছে হচ্ছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। আচ্ছা, এখন বিক্রিয়া করতেছে কার সাথে, আয়রনের সাথে। এইটা বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। আমরা কীভাবে লিখতে পারি কখনো যে 1 মোল আয়রন সমান আমাদের কাছে হচ্ছে কি 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন। আমরা কি লিখতে পারি? কেন লিখতে পারি? কারণ 1 মোলের সাথে এর 1 মোল বিক্রিয়া করে 1 মোল এটা তৈরি করছে, ওর 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল হাইড্রোজেন গ্যাসও তৈরি করছে আর কি, তাই না ব্যাপারটা? ওকে, এখন কথার মধ্যে আসলে কী চাইছে, এখন বলছে গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন, তাহলে লোহা লাগবে কত। এইটা যদি প্রস্তুত হয়, এটা যদি হয় কত 8.1201 এত মোল যদি হাইড্রোজেন গ্যাস হয়, তাহলে এটাও কত হবে 8.1201 এত মোল আয়রন লাগবে আর কি। এখন আমাকে বের করতে বলছি মোল থেকে গ্রাম লাগবে হচ্ছে আয়রনের পরিমাণটা। কেমনে বের করব, আমার এই মোল সংখ্যাটা 8.1201 এর সাথে গুণ দিতে হবে কি, এর সাথে গুণ দিতে হবে আয়রনের ভর সংখ্যাটা। আয়রনের ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 56। তো 56 যদি হয় তাহলে চলো একটু দেখি কত হয়, 8.1201 ইন্টু 56, তাহলে গুণ করলে কত হইলো 454.72। এত কি আসবে, এত আসবে হচ্ছে গ্রামে আসবে আর কি, এত কি আসবে গ্রামে আসবে। এইটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আলি আর কি। আই গেস ক্লিয়ার। ও আমরা তো অ্যান্সার দেখাইনি, 854.72 আসছে, তাহলে 854.72 আসছে। এইটা তো আমাদের কাছে এখন অপশনের মধ্যে নাই, তাহলে আমি এখন কোনটা দেখাবো আর কি। এখন 852 আছে, 855 আছে আর কি। তো আমার মনে হয় এইটার দিকে আমাদের যাওয়া দরকার। কেন এটার দিকে যাওয়া দরকার, কেন, কারণ আসলে গ্রামে আছে একটু মানটা একটু বেশি, তাই তো মানটা অনেক কম, এটা তো আসলে হচ্ছে না, এটার দিকে আমরা যাইতেছি আর কি। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার কি না, সবার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এরপরের দিকে আমরা তাহলে যাই, চলো তারপরের দিকে আমরা যাই। 13 নম্বরটা, পানিতে দ্রবীভূত অক্সিজেনের ডিও এর পরিমাণ কমে গেলে নিচের কোনটি হয়। ডিও মানে কি, ডিও মানে হইল ডিজলভ অক্সিজেন। তাহলে এই অক্সিজেনের কাজটা কি, এই অক্সিজেনের কাজটা কি, ওকে। কেউ হয়তো ভাবতেছো যে অক্সিজেনের সাথে আসলে অক্সিজেনের সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, সম্পর্ক অবশ্যই আছে, একটা মানে ভালো সম্পর্ক একটা আছে, বাট সেটা পরে চাইলে আমরা রিভিউ করা যাবে আর কি, বা রিভিল করা যাবে।
ডিজলভ অক্সিজেনের ব্যাপারটা হচ্ছে কীরকম, ওই অক্সিজেনের পরিমাণের উপরেই নির্ভর করতেছে যে ওইখানে যে দূষণ যেগুলো আছে মানে ব্যাকটেরিয়া যেগুলো আছে, তো সেই ব্যাকটেরিয়াগুলো এখানে কেমন হয়, বেঁচে থাকবে কি না, আসলে সে যদি কোনো একটা কী বলে এটা জৈব দূষক থাকে, অজৈব দূষক থাকে, তাকে সে মেরে ফেলবে কিনা, এই ব্যাপারগুলো আসলে ওখানে নির্ভর করতেছে আর কি। এক কথা যদি বলি, পানি বিশুদ্ধ থাকবে কিনা এটা একটা মানদণ্ড হিসেবে আমরা এটাকে ডিজলভ অক্সিজেনটাকে ইউজ করতে পারি। তাহলে যদি খেয়াল করি, যদি দেখি যে আমাদের কাছে ডিও এর পরিমাণটা কমে গেছে, ডিও এর কমে যাওয়া মানে কি, তার মানে ওইখানে পানির দূষণ মাত্রা আস্তে আস্তে বেড়ে যাইতেছে আর কি। তার মানে হচ্ছে যে কি, আগে যা অক্সিজেন ছিল ওই অক্সিজেনগুলো ইউজ করতেছে কোথায়, কিছু জিনিস মেরে ফেলার জন্য আর কি। তাহলে অক্সিজেনের পরিমাণটা কমে গেছে, এখন আমাকে আরও অক্সিজেন সেখানে লাগবে। আচ্ছা, তারপরের দিকে যাই আমরা 14 নম্বরের দিকে। স্থির তাপমাত্রায় 30 সেন্টিমিটার চাপে 200 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস 40 সেন্টিমিটার এইচজি চাপে এত 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 নাইট্রোজেন গ্যাসকে এত আয়তনের শূন্য ফ্লাস্কে রাখা হলে মিশ্রণে মোট চাপ কত আর কি। আচ্ছা, মোট চাপ এক্ষেত্রে ব্যাপারটা আসলে খুবই সিম্পল আছে। কীরকম, যে আমরা জানি কি পিভি সমান P1V1 প্লাস P2V2, আমরা কিন্তু এটা জানি, তাই না? তো সেখান থেকে আমরা কী বের করতে চাই, আমরা এখান থেকে পি বের করতে চাই। পি যদি বের করতে চাই, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে এই জায়গায় হাইড্রোজেন গ্যাসটা নিছি না, এটার নাম দিলাম আমরা হলো P1, এটার নাম আমরা দিলাম হচ্ছে V1, এটার নাম আমরা দিলাম হচ্ছে কি জানো, এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে কী দিব, এটা হচ্ছে P2 দিব, এটা হচ্ছে আমরা কী দিব, এটা আমরা দিব V2 দিব আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে আমরা ভি দিচ্ছে, এরকম টোটাল আয়তনটা দিচ্ছে। ঠিক আছে, এখন এত আয়তনের শূন্য ফ্লাস্কে বলছে, কিন্তু বি কেয়ারফুল, একটা জিনিস খেয়াল রাখো, ওদের দুইজনের যে আয়তন, এর আয়তন হচ্ছে এত, ওর আয়তন হচ্ছে এত, দুটো যোগ করলে কত হলো 500 না, 500 আয়তন আছে, কিন্তু আসলে ব্যাপারটা কি, আমাদের একটা আয়তনের একটা ক্যাপাসিটি আছে, তাই না? ওই আয়তনের মধ্যে এসে জিনিসটাকে রাখতে হয়েছে। তাহলে আমরা যদি খেয়াল করি, তাহলে কি লিখতে পারবো, 30 ইন্টু 200 প্লাস P2 এর মান কত, 40 ইন্টু 300 এরকম, ডিভাইডেড বাই আমরা কত করতেছি, 400 করতেছি আর কি। এরকম তুমি হিসাব নিকাশ করে দেখো তাহলে কত হয়, হিসাব নিকাশ করে একটু দেখো কত হয় আর কি এখানে। ওকে, তাহলে আমাদের কাছে কত আসলো, 45 আসছে আর কি ভাইয়া। কত আসছে আমাদের কাছে, 45 cm, এটা হচ্ছে মার্কারিতে। ঠিক আছে, সিএম এটা মার্কারিতে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা, এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা, এটাতে আমরা ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। তো এটা অ্যান্সারে আছে কিনা চলো তো দেখি, অ্যান্সারের মধ্যে আছে, এই যে এটা হচ্ছে অ্যান্সার আমাদের কাছে, এটা হচ্ছে অ্যান্সারটা। বুঝলাম ব্যাপারটা তো নাকি? ওকে, এবার পরের ধাপে আমরা যাব, চলো দেখি একটু 15 নাম্বারটার দিকে যাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত ঘনমাত্রা জলীয় দ্রবণে অ্যাসিডিক অ্যাসিড 4.2% বিয়োজিত হয়েছে, মানে এটা হচ্ছে আলফার মান, এটা হচ্ছে ঘনমাত্রা, মানে এটা হচ্ছে সি এর মান। আগের থেকে কিছু নিশ্চয়ই প্রেডিক্ট করে রাখবা, তুমি জানো যেহেতু আগের থেকে সব কিছু মোটামুটি। সো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, আমি যদি কী নিচ্ছি, এটা অ্যাসিডিক অ্যাসিড, তাহলে CH3COOH, এইটা যদি আমরা ভেঙে লিখতাম তখন তাহলে কি হইতো, তখন তাহলে হয়তো CH3COO মাইনাস, এর সাথে যাবে হচ্ছে কি বলতো, H+। এই H+টা ঘনমাত্রা কত তোমরা বলো তো, H+টা ঘনমাত্রা হচ্ছে আলফা সি, আলফা সি হচ্ছে H+এর ঘনমাত্রা, H+এর ঘনমাত্রা কত, আলফা সি আর কি। তোমরা এটা আগেও দেখছিলা, আলফা সি দিয়ে তোমরা কাজবাজগুলো করো। আলফার মান অলরেডি এখানে বলে দিছে যে কত, যে 4.2 ডিভাইড বাই হচ্ছে 100% যেহেতু আছে তাই। সি এর মানটা কত, সি এর মান হচ্ছে 0.01। এখানে তুমি ক্যালকুলেশন করলে যা অ্যান্সার আসবে সেটাই আসলে মিলবে আর কি ডান পাশে কোণেরটার সাথে। তো চলো আমরা একটু দেখি, 0.1 ডিভাইড বাই হলো 100, তাহলে কত দাঁড়াইলো, 4.2 ইন্টু 10⁻⁻⁴, এত আসলে মোলারিটি দাঁড়াইছে আর কি। তাহলে 4.2 ইন্টু 10⁻⁴ অপশনে আছে কোথাও, হ্যাঁ এই যে 1 নম্বরের মধ্যে আছে 4.2 ইন্টু 10⁻⁴। ঠিক আছে ব্যাপারটা, ওকে। চলো তাহলে সামনের দিকে আমরা মুভ অন করি, এটাই ছিল আমাদের কাছে অ্যান্সারটা। ঠিক আছে, তোমাদেরকে যদি কখনো একটা জিনিস বলতো, মাথায় রাখবা কিন্তু, মাথায় মাঝে কিন্তু এই দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে বলে, তখন পিএইচ এর ফর্মুলা কিন্তু এরকম H+টাকে বের করতা, তারপরে পিএইচ এর ফর্মুলা কিন্তু বসাই দিতা, তাহলে কিন্তু হয়ে যেত। এবার যাই হচ্ছে 16 নাম্বারটাতে, আইইউপিএসসি কর্তৃক নামকরণ। ওমা, আমি নামকরণটা আসলে নিজেই ভয় পাই, আমি নিজে আসলে নামকরণ পড়াইতে পারি না, সত্যি কথা বলতে পড়াতে পারি না বলতে কি, মানে আমার ভালো লাগে না, কারণ হচ্ছে এতগুলো নাম এতগুলো মুখস্থ রাখবো, আমার সাথে হয়তো সবাই অনেকে অ্যালাইন করবা যে আসলে এতগুলো মনে রাখার খুব জটিল, বাট অনেকে অনেক সুন্দর করে মজা করে পড়ে, বাট আমার কাছে এই জিনিসটা খুব বেশি মজা লাগে না আর কি।
কারণ আমার কাছে মনে হয়, যেমন ধরো আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, আমার নাম কি এটা কি জানার খুব ইম্পর্টেন্ট ছিল না, আমার কাজ কি এটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, তাই না? তো ঠিক এরকমই আর কি, আমার কাছে মনে হয়েছে আমি বিক্রিয়া করব, আমি পরের চ্যাপ্টারের দিকে পরের পার্টগুলো ভালো করে বুঝে বুঝে করবো, তখন অটোমেটিক দেখবো যে অনেকগুলো নাম মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো চলো সামনের দিকে যাই আর কি। তোমার তো পড়া লাগবে, বা তুমি যদি পরীক্ষা এমসিকিউতে নামকরণের ক্ষেত্রে আসলে খুবই শর্টকাটে কিছু মিলানো যায়, চলো একটু মিলাই দেখি কী অবস্থা হয়েছে। আগে তুমি একটা কাজ করবা, যদি তুমি মিলাইতে চাও নামকরণের ক্ষেত্রে, প্রথম কাজ হচ্ছে তুমি কি করবা, তুমি হচ্ছে লং চেইন বের করবা, তুমি আসলে লং চেইনটা বের করবা। তারপরে কাজটা হচ্ছে কীরকম, তুমি আসলে যে ফাংশনাল গ্রুপটা দেখবা, যে ওইখানে কোনো ফাংশনাল গ্রুপ আছে কিনা, তুমি ওইখানে দেখবা কোনো ফাংশনাল গ্রুপ আছে কিনা, তা ওর ভিত্তিতে নামকরণ হবে, তো ওকে দেখবা আর কি। এরপরে তুমি যদি এখানে যদি জিনিসটাকে মানে মিলাই ফেলতে না পারো, তখন তুমি যাবা কোথায়, তখন তোমার কাছে যাবো হচ্ছে অ্যালফাবেটিক্যালি মিলছে কিনা, যে দেখবা অ্যালফাবেটিক্যালি জিনিসটাকে মিলছে কিনা। যদি দেখো যে বর্ণমালার মতো করে মিলছে ABCD, তখন দেখবা যে আসলে কাজটা ঠিক আছে। এই তিনটার মাধ্যমে চেকলিস্টটা দেখবা। চলো একটু মিলাই দেখি। আমাদের কাছে এই চেইনটা আছে, লং চেইন, তাহলে দেখি 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন আর কি। বুঝলাম ব্যাপারটা? কেন এখান থেকে করছি, কেন ওদিক থেকে করিনি, কারণ এদিক থেকে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রুপটা এই 3 নাম্বার কার্বনে এই যে মেইন ফাংশনাল গ্রুপটা আছে, এইটাও আছে আর কি। বাট ওদিক থেকে দেখলে 4 নাম্বারের মধ্যে পড়তো আর কি, যেদিক থেকে কাছাকাছি হবে সেইটা। আচ্ছা, তাহলে দেখি, আমরা বলছি লং চেইন দিয়ে আগে চেষ্টা করে দেখবো মিলে কিনা। লং চেইন দিয়ে চেষ্টা করলে এটা হচ্ছে হেক্সানল, এই যে হেক্সানল, এই যে বিউটানল, পেন্টানল। তার মানে দেখো আমি দুইটা অপশন আগের থেকে ক্যান্সেল আউট করতে পারছি আর কি, প্রথমটা চেকলিস্ট দিয়ে। ঠিক আছে, অনেকাংশে তুমি দেখবা যে তিনটাই ক্যান্সেল আউট করতে পারবো আর কি, অপশন চেকিংয়ের মাধ্যমে গেল। তারপরটা আমরা দেখবো তো ফাংশনাল গ্রুপ দিয়ে কোথায় আছে। ফাংশনাল গ্রুপ যদি চিন্তা করি, এখানকার মধ্যে ফাংশনাল গ্রুপ কোনটা, এই যে OH, মানে অ্যালকোহলটা হচ্ছে আমাদের কাছে ফাংশনাল গ্রুপ, এখানে অ্যালকোহলটা হচ্ছে আমাদের কাছে ফাংশনাল গ্রুপ। তাহলে ওর নাম কী হবে, তাহলে অ্যালকোহল হবে, তাহলে হেক্সানল হবে ডেফিনেটলি, হয়েছে। হেক্সানল কয় নাম্বার কার্বনে আছে, 3 নাম্বার কার্বনে আছে, 3 নাম্বার কার্বনে, তাহলে হেক্সানল 3, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একদম অ্যান্সার। আমার কাছে এটা দেখাও লাগলো না যে মিথাইল কোথায় আছে না আছে, দেখার দরকার নেই, আমি অপশন দাগাই দিচ্ছি এরকম করে। বাট তুমি মিলাই দেখো যে 3-এ আছে, 5-এ আছে, তাহলে ডাইমিথাইল হেক্সানল 3 আর কি। তো তোমরা চাইলে এরকম করে চেকলিস্ট করে যাইতে পারো। প্রথমে এটা চেষ্টা করে দেখবা, যদি এটা না মিলে তারপরে পরেরটাতে যাবা, পরেরটা না মিলে তারপরেরটাতে আসবে আর কি। তাহলে তুমি দেখবা তোমার কাছে এইটা খুব সহজ হবে আর কি। বুঝতে পারছি? ওকে, সামনের দিকে যাই। এবার দেখি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে বেশ কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়। তার মধ্যে আমাদের কাছে সবচেয়ে যেটা পরিচিত সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটার যে প্রসেসে কাজটা করা হয় তাকে কিউরিং বলে, তাকে কিউরিং বলে প্রসেসটার নাম। এর বাইরে তোমাদের কাছে থাকবে কি, তোমাদের কাছে আছে চিনির দ্রবণ, যেটা আছে চিনির দ্রবণ, এটা দিয়েও আসলে প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। দেন হলুদ দিয়েও খাদ্য সংরক্ষণ করা যায়। হলুদ বাসার মধ্যে দেখছো মনে হয় হলুদ দিয়ে মাংস রান্না, মানে মাংসটা রাখছে এরকম টাইপের। তো আমাদের কাছে অ্যান্সারটা কোনটা এখানে, সোডিয়াম ক্লোরাইড আর কি। বুঝলাম? ওকে, এবার দেখি একটি জৈব যৌগ ব্রোমিন পানিকে বর্ণহীন করে। হ্যাঁ, একটা জৈব যৌগ নিছে যে ব্রোমিন পানির সাথে আমি ধরলাম যে সেটার নাম দিলাম X, তার সাথে আমরা যদি কি করছি ব্রোমিন দিছি, ব্রোমিনটা দেওয়ার সময় ব্রোমিন পানি দেওয়া হয়েছে, অ্যান্ড এইটা হচ্ছে সেটা বর্ণহীন হয়ে গেছে। আগে জিনিসটাকে বুঝে আমরা একটু আগে তো ওজোনালাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানেল তৈরি করছে। এইটার সাথে আবার যখন ওজনীকরণ করছে তখন প্রোপানেল তৈরি করছে। প্রোপানেল CH3CH2, তারপরে হলো কি প্রোপানেল কিন্তু এইরকম হয়, এটা নিয়ে প্রোপানেল তৈরি করছে। সাথে আবার মিথানেলও তৈরি করছে, সমমোলার বলছে কিন্তু, তাই না? মিথানেল দেখতে আবার কীরকম হয়, এই যে মিথানেল দেখতে আবার এইরকম হয় হচ্ছে মিথানেল। এবার প্রশ্নটা কি করছে, বলছে ওই একটি জৈব যৌগের নাম কি আর কি, তাই না? আচ্ছা, তোমাকে একটা জিনিস বলে রাখি, তুমি যদি কখনো এই ওজোনালাইসিস বিক্রিয়ার ক্ষেত্রে প্রোডাক্ট থেকে বিক্রিয়কে আসতে চাও, তখন একটা কাজ করবা। তোমার যে দুটো প্রোডাক্ট আছে না, ওই দুটো প্রোডাক্টের এই যে অক্সিজেনের পার্টগুলো একদম মুখোমুখি দিয়ে দিবা, অক্সিজেনের পার্টগুলো এবার মুছে দিবা আর কি। মুছে দিলে তুমি এখানে কি লিখতে পারবা, তখন তুমি লিখতে পারবা এরকম লিখতে পারো কিনা খেয়াল করো তো, CH3CH2 CH ডাবল বন্ড CH2, এটা লিখতে পারি কিনা, এরকমই তো। এটাই হচ্ছে তোমার কাছে সেই এক্সটা আর কি। কী করবা, প্রোডাক্টের মধ্যে অক্সিজেন যেটা থাকবে এই যে অ্যালডিহাইড মূলকের বা কিটোন মূলকের মুখোমুখি লিখে এটাকে মুছে দিবা, তাহলে দেখবা যে কাজটা হয়ে গেছে। এটার নাম কি দেখি একটু, ও নাম তো লাগবে না আমাদের, তাই না? আমাদের লাগবে আসলে কি সংকেতটা লাগবে। তো নাম জানলে হচ্ছে বিউটিন 1 হইতো, সমস্যা নাই। তাহলে সেটা কোনটা হইলো, এই যে বিউটিন 1 আছে, তাহলে এটাই তো অ্যান্সারটা হওয়ার কথা। তারপরটাতেও আমরা যাই 3 নাম্বার কারণ এটা না, আবার এটাও না, আবার এটাও না আর কি। বুঝতে পারছি তো? আচ্ছা,
এটা মাথায় রাখবা। প্রথমটার যে ইনফরমেশন এটা একটা এক্সট্রা ইনফরমেশন ছিল, এটা দরকার ছিল না যদিও, বাট এইটা আসলে অ্যালকিনের কথা বলছে, যা কিনা আমাদের দ্রবণ পরীক্ষাটা দেয় আর কি, অসম্পৃক্ততার পরীক্ষার কথা বলছে। ক্লিয়ার? আচ্ছা, কোনটি আইসো ইলেকট্রনিক? আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা সমান বা একই আর কি। তো একটু দেখি তো কী হয়েছে ঘটনাগুলা, যে এইখানে এফ এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 10টা। এটার মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 10টা। এখানেও ইলেকট্রন কয়টা আছে? 10টা। এখানেও দেখো ইলেকট্রন আছে 10টা, তাই না? সবগুলোর মধ্যে ইলেকট্রন যদি মিলে যায় তখন তাহলে তুমি আগে কী বলবা? তখন তুমি আইসো ইলেকট্রনিক বলবা আর কি। বুঝছো? এরকম কি আরও কিছু আছে? না, আর কিছু নাই। তুমি দেখো একটু ভালো করে, আর কিছু কি আছে? আর কিছু নাই আর কি। এই জায়গাটা মিলতে গেছিল, একদম ক্লোজ শর্ট ছিল আর কি। Cl মাইনাস হইতো যদি, তাহলে কিন্তু এটা মিলে যেত, বাট Cl মাইনাস কিন্তু হয় নাই, তার মানে ক্লোজ শর্ট নাই। সামনের দিকে আগে এবার 20 নম্বরটা, কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? শর্ত বলছিলাম কিছু, তোমাদের যদি কেউ মাস্টার ক্লাস করে এসে থাকো এখান থেকে তাহলে তার জানার কথা এটা। হ্যালোফর্ম বিক্রিয়া কাকে বলতেছে? হ্যালোফর্ম বিক্রিয়া বলতেছে যে যাদের মধ্যে যে সকল জৈব যৌগের মধ্যে কি আছে, যে সকল জৈব যৌগের মধ্যে CH3CO এই মূলকটা আছে। এই মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে এসিটো মূলক। এই মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে এসিটো মূলক বলে আর কি। যাদের মধ্যে এসিটো মূলক আছে ওইটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এইটা এক। আরেকটা শর্ত বলে রাখতে পারি তোমাকে, ইথানল আছে না আমাদের সবার পরিচিত ইথানল, সেই ইথানলও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। পাশাপাশি আরেকটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এটার নাম কি? এর নাম হচ্ছে অ্যালকোহল 2। যে কোনো অ্যালকোহল 2 যদি হয় সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাই হ্যালোফর্ম বিক্রিয়া তাহলে কয়টা জিনিস দিল? হ্যালোফর্ম বিক্রিয়া তাহলে 3টা জিনিস দিচ্ছে, একটা এসিডোমূলক থাকলে দিবে, ইথানল থাকলে দিবে, আর অ্যালকোহল 2টা দিবে। তাহলে একটু আমরা দেখি তো ঘটনাটা কি। এখানে একটাও অ্যালকোহল নাই, তাহলে আমাদেরকে এসিডোমূলক আছে কিনা দেখা লাগবে। এসিডোমূলক আছে কোথায়? এই যে এইখানে একটা CH3CO মূলকটা আছে, তার মানে এটা কিন্তু দিবে। এইটা দেখো CH3Cl আছে, বাট সেটা OH আছে, কিন্তু এটা দিবে না আবার। ঠিক আছে, এসিডোমূলক যুক্ত কোনো একটা কার্বনিল কম্পাউন্ড হওয়া লাগবে, কার্বনিল কম্পাউন্ড, অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে আর কি, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানেও দেখো NH2 আছে, এটা হবে না, এটার সাথে এটা তাহলে হবে না। কী তাহলে থাকলে হয়তো? এই পার্টের মধ্যে H থাকলে হয়তো, এই পার্টের মধ্যে AR থাকলে হয়তো, এই পার্টের মধ্যে CH3 থাকলে হয়তো, মানে এরকম আর কি, মানে অ্যালডিহাইড কিটোন হইতে হবে আর কি, তাহলে হয়তো। তাহলে এই 3টা অপশন মাথায় রাখবা, তাহলে তুমি দেখবে এই অ্যান্সারটা তুমি পারবা। বুঝতে পারছো? ওকে। যদি তোমাকে আরেকটা MCQ করতে পারে, হ্যালোফর্মের সংকেত কোনটা? CH3, এটা হচ্ছে হ্যালোফর্মের সংকেত, যেটা কিনা এই পার্টটার থেকেই উৎপন্ন হয় আর কি। ওকে। সম আয়তনের এত মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং এত মোলার সোডিয়াম অ্যাসিটেট মেশালে ওই জায়গায় pH কত হবে? এইটা হচ্ছে একটা উইক অ্যাসিড, এটা হচ্ছে একটা উইক অ্যাসিডের কনজুগেটেড বেস, উইক অ্যাসিডের একটা কনজুগেটেড বেস থেকে আসা একটা সল্ট। তাহলে উইক অ্যাসিড আর সল্ট যদি কোথাও প্রেজেন্ট থাকে, উইক অ্যাসিড এর সাথে যদি কোথাও সল্ট প্রেজেন্ট থাকে, এইটাকে ভাইয়া কি বলছিল যেন? এটাকে বলা হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন, বলে আর কি, অ্যাসিডিক বাফার সলিউশন বলে। অ্যাসিডিক বাফার সলিউশন যদি হইলো তাহলে এটার জন্য pH লাগবে, যেটার জন্য আমরা হ্যান্ডারসন-হাসেলবাগ ইকুয়েশনে সলভ নিব আর কি, বা সহযোগিতা নিব। pKa প্লাস log of n of salt ডিভাইডেড বাই n of acid, এই কাজটা করা লাগবে আমাদের কাছে। এটা হচ্ছে ফর্মুলাটা। pKa মানে কি? মাইনাস লগ অফ 1.0 ইন্টু 10⁻⁵ কে এর মানটা এই যে এখানে বলে দিচ্ছে, এখানে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। লগের পরে আমরা এখানে লগের পরে ডান পাশে গিয়ে লিখবো সল্টের অ্যামাউন্টটা কত? 0.1। সল্টের অ্যামাউন্টটা কত? 0.1। নিচেরটা কত? 0.1। দুটো কাটাকাটি করলে কত হয়? লগ 1 এর মান 0 না, তাহলে এই পার্টটা আমার কাছে আছে নাই কিন্তু। তাহলে এটা তাহলে কত হইলো? এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? সুন্দর একটা 5 আসবে আর কি, সুন্দর একটা 5। অ্যান্ড এইটাই হচ্ছে তোমাদের কাছে আনসার আলী। তাহলে 5 কত আসলো? 5 আসলো হচ্ছে 2 নাম্বারটার মধ্যে আছে, এই হচ্ছে অ্যান্সারটা। বুঝতে পারছি? ওকে, খুবই কিন্তু ক্লিয়ার। আচ্ছা, পরের পার্টের দিকে চলে যাই। কোনটি নিউক্লিওফাইল? আচ্ছা, নিউক্লিওফাইল একটা, ইলেকট্রোফাইল একটা। এটাকে NP দিয়েও প্রকাশ করে অথবা এটাকে NU মাইনাস দিয়েও প্রকাশ করতে দেখবা তুমি, এরকম করে দিলাম। তো নিউক্লিওফাইল কাকে বলতেছে? যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, যাদের মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলি। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা আছে এখানে একটা কিছু,
যাদের মাঝখানে নেগেটিভ চার্জ আছে এই হচ্ছে তোমার কাছ থেকে নিউক্লিওফাইল। নেগেটিভ চার্জ থাকলে নিউক্লিওফাইল আর মুক্তজ ইলেকট্রন থাকলে নিউক্লিওফাইল। চলো এটা দেখি তো নিউক্লিওফাইল তারা কাকে বলে? BF3 না কিন্তু, কারণ এখানে অষ্টক অপূর্ণ আছে, এর তো মুক্তজ নাই। NO2+ এখানেও নাই, বাট এই যে মুক্তজ ইলেকট্রন আছে কোথায়? নাইট্রোজেনের মধ্যে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে নিউক্লিওফাইল। তাহলে উল্টা কথাটাও আমরা বলতে পারবো, তাহলে কোনটাকে তাহলে ইলেকট্রোফাইল বলে? যাদের মধ্যে প্লাস আছে ও ইলেকট্রোফাইল, আর যাদের মধ্যে অষ্টক অপূর্ণ আছে তারা হচ্ছে আমাদের কাছে কি? ইলেকট্রোফাইল। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, পরের পার্টে আয়রন 3 লবণের এত মোল পার লিটার ঘনমাত্রার এত আয়তনের সাথে এত বিক্রিয়া করে দ্রবণ যোগ করলে এফইউএস আয়নিক গুণফল কেমন হবে? আয়নিক গুণফল কেমন হবে? আচ্ছা ঠিক আছে, আয়নিক গুণফল বের করতে বলছে। কার জন্য বের করতে বলছে ভাইয়া? এইটার জন্য। তাহলে যার জন্য আয়নিক গুণফল বের করতে বলে আমরা যেন কি করি? শুধুমাত্র এইটাকে ভেঙে দিই আর কি। আমরা যদি এটাকে ভেঙে দিই, ভেঙে দিলে কি উৎপন্ন হইল? Fe3+ এর সাথে OH- 3টা আছে। তাহলে আমরা যদি KIP বের করি, যেটাকে আমরা আয়নিক গুণফল বলতেছি, আয়রন 3+ এইটার তো আমরা নিলাম, এইটা নিলাম, এর সাথে OH- এর উপরে দিলাম হচ্ছে 3 দিলাম। এখন আমাদের কি কাজ করতে হবে? এটার ঘনমাত্রা লাগবে, তাই না? এটা আসছে কোথার থেকে? এই যে এইখান থেকে আসছে। এটার ঘনমাত্রা শুরুতে ছিল কত? 4.2 × 10⁻³ এটার আয়তন ছিল কত? আয়তন ছিল হচ্ছে 50। কিন্তু এইটা যে দ্রবণে মিক্সড করা হইলো সেই দ্রবণটা, এখন দ্রবণটার আয়তন কত? দ্রবণের আয়তন হচ্ছে ওর হলো 50, আর ওর ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড হচ্ছে 30। তাহলে কত হলো? 80। তাহলে এই যে 80 মিলিলিটারের মধ্যে কিন্তু হিসাব নিকাশটা করা লাগবে। 80-র মধ্যে কিন্তু হিসাব নিকাশ করা লাগবে। কেন? কারণ টোটালের মধ্যে গিয়ে ওর ঘনমাত্রা তো চেঞ্জ হয়েছে। ওএইচের ঘনমাত্রা এইভাবে কত ছিল? 1.5 × 10⁻⁴ এটা ইন্টু, তার মানে 30 ইন্টু কত করলাম? 30 ডিভাইডেড বাই তুমি কত করবা এবার? আবার তুমি এটার জন্য 60 করবা, 80 করবা। এবার তুমি হিসাব নিকাশের মধ্যে আসো, এটাকে ক্যালকুলেশন করলে যা অ্যান্সার আসবে ওটাই হলো আমাদের কাছে KIP-র মান। KIP-র মান একটু করে দেখবা নাকি কেউ কত আসে? চলো একটা আমরা একটু দেখি। তোমাদের তো এখন কন্ট্যাক্ট করার উপায় নাই, এই জন্য হচ্ছে যে আমারই করতে হইতেছে, বাট এটাতে মিলাই দিলে তুমি নিজেই বের করতে পারবা আর কি। ঠিক আছে, তুমি নিজেই বের করতে পারবা। তাহলে একটু দেখি বাম পাশের পার্টটা কত আসে। আমি কি একবারেই গুণ করে দিব? হ্যাঁ, একবারেই গুণ করে দিলে একটু ভালো। তাহলে হচ্ছে একবারে অ্যান্সারটা আসে -4 × 30, তার নিচে আসতেছে কত? আবার হচ্ছে 80, সরি। তাহলে এখন সব কিছু মিলে দিলে কত আসছে? 1.47 × 10⁻⁷ এত আসছে হচ্ছে আমাদের কাছে কি? তার KIP-র মানটা এত আসছে। KSP-র মান তাহলে কত ছিল? KSP-র মান কত ছিল আর কি? এটা তো দিয়ে দেওয়া ছিল না, তাই না? এত দ্রবণের ঘনমাত্রার সাথে এটা যোগ করছি, যোগ করলে আয়নিক গুণফল কত হবে আর কি। আচ্ছা, এইটা কিন্তু আমাদের কাছে তার KSP-র মানটা বলে দেওয়া নাই ইভেন, তাই না? আমরা একটু আগের প্রশ্নটা পড়বো কিনা। এত ঘনমাত্রার সাথে এত দ্রবণের সাথে এতটুকু যোগ করছে, দ্রবণ যোগ করলে এত এর আয়নিক গুণফল। আচ্ছা, দ্রাব্যতা, ওকে, আমরা তো আয়নিক গুণফল বের করে ফেলছি। এরা যদি প্রশ্নটা দেওয়া থাকতো, মানে এখানে আসলে আমার ক্ষেত্রে জিনিসটা কী হয়েছে আমি তোমার একটু বলি। যে আমি যখন তোমার এটা সলভ করে আসছি, টার্গেটটা নিছি এরকম যে আগে আমি এই অপশন দেখবো না, আগে আমি উত্তর করব, তারপরে এটা আমি অপশন দেখবো, কারণ আমি তোমার মাথায় পড়াইতেছি। তো সাইমultaneously দুইটা দেখলে এটা বায়াস হওয়ার চান্স ছিল এরকম। তো যাই হোক, ব্যাপার এরকম নেবেন না। আমাদের কাছে যদি KSP-র মানটা দেওয়া থাকতো, তাহলে KSP-র মানের সাথে আমি তুলনা করতে পারতাম। আমার কাছে যদি দেওয়া নাই, তাহলে তুলনা করবো কোথা থেকে? বাট এইটা যদি অ্যাকচুয়ালি এই জায়গায় তুমি অ্যান্সার করতে চাও, তাহলে কী করা লাগবে? যে এটার সাথে বিক্রিয়া দিলে এইটার অদক্ষেপ পড়ছে তুমি ধরে নিবা আর কি। তো ধরে নিবা বা এটা নর্মালি বিক্রিয়াগুলো অদক্ষেপ পড়ে, অদক্ষেপ পড়ে। তাহলে অদক্ষেপ যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে শর্ত কী যেন ছিল? KIP > KSP হইতে হবে আর কি। তাহলে তখন এই শর্ত অনুযায়ী কাজ করতেছ, তো ওই অনুযায়ী কী হয়? দ্রাব্যতার গুণফল অপেক্ষা আয়নিক গুণফলটা বেশি হবে আর কি। তো এটা আসলে না করেও অ্যান্সারটা বলা যাইতো, বাট ওই ধরে নিয়ে কাজ করে, বাট KSP দেওয়া থাকলে বের করা যেত আর কি। ঠিক আছে, ওকে, থাকলো এই পার্টটা। ACl5-এর জ্যামিতিক আকৃতি কোনটি হবে আর কি? এ হচ্ছে 15 নাম্বার, তাহলে এটা হচ্ছে কত? PCl5। জ্যামিতিক আকৃতি তাহলে কেমন হবে? এই যে ফসফরাসের সাথে
তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে 3টা ক্লোরিন দাও, 3টা ক্লোরিন দাও, 3টা তুমি ক্লোরিন দাও, 3টা ক্লোরিন দাও। ক্লোরিন 3টা দেওয়ার সময় তুমি একটু তোমার মাথার উপরে থাকা ফ্যানের দিকে তাকাও, তুমি তোমার মাথার উপরে থাকা ফ্যানের দিকে তাকাও, তাকাও, ওই ফ্যানটা দেখছো না, এবার তুমি এদিকে তাকাও। ধরো ফ্যানের 3টা পাখা আছে, ফ্যানের 3টা পাখা আছে, তো এই ফ্যানের 3টা পাখাকে তুমি হচ্ছে ফ্যানের 3টা পাখা দিচ্ছ, আগে তোমার এটা করে দিই, ফ্যানের 3টা পাখা দিলে মধ্যবর্তী কোণ কত এটার, 120 ডিগ্রি। এরকম 3টা ফ্যানের মধ্যে 3টা পাখা আছে, 3টা পাখার মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। এবার ওইগুলোকে তুমি এভাবে যোগ করো, ফ্যানের পাখাগুলো আর মাথাগুলো তুমি এভাবে যোগ করো, যোগ করে তুমি কি দেখলে, একটা ত্রিকোণাকার একটা তল হয়েছে, ফ্যানটা একটা ত্রিকোণাকার জিনিস একটা আর কি ওখানে, তাই না? আচ্ছা, ত্রিকোণাটা জিনিস হয়েছে, মানলাম। এখন এই ফ্যানের উপরে তুমি ফ্যানের যে মাথাটা যেখানে লাগা আছে আর কি, ওই মাথাটার দিকে তাকাও, ওই মাথাটার দিকে তাকাও, তাকানোর পরে দেখো ওইটার সাথে এইভাবে যুক্ত করা আছে। এবার তুমি এইদিকে আবার একটু তাকাও, এইদিকে করে তুমি কি করবা, এই যে প্রত্যেকটা ফ্যানের পাখা থেকে তুমি ওই উপরের অংশটার সাথে যুক্ত করবা আর কি, উপরের অংশের সাথে তুমি যুক্ত করবা। তাহলে উপরে তুমি কি পাইলা, উপরে একটা পিরামিড পাইছো না, উপরে একটা পিরামিড পাইছো, নিচে তুমি এবার তাহলে কি আরেকটা ওইরকম করে ফ্যান ধরো যে নিচে একটা, এখানে একটা, তুমি নিচে একটা জিনিস দিচ্ছ, তাহলে তোমার কাছে কী হবে তখন, এইখানে সব কানেক্ট করে দাও, এইখানে সব কানেক্ট করে দাও, এইখানে সব কানেক্ট করে দাও, দেওয়ার পরে, আচ্ছা, দেওয়ার পরে তুমি একটা কাজ করো, তুমি সবগুলো ধরো এখানে কানেক্ট করে দিছো, সবগুলো তুমি এখানে কানেক্ট করে দিছো। তো সবগুলো কানেক্ট করে দেওয়ার পরে অবস্থাটা তাহলে কী হবে বলো তো, সবগুলো কানেক্ট করলে অবস্থা হলে নিচে একটা পিরামিড, উপরে একটা পিরামিড, তাহলে কয়টা পিরামিড হলো, 2টা পিরামিড। তাহলে এখানে হইলো দুইটি পিরামিড আছে, 2টা পিরামিড আছে। আর পিরামিডের তল যেটা আছে, সেই তল যেটা ফ্যানের যে তলটা, এটা আবার কেমন ছিল, এটা ছিল ত্রিকোণাকার তল ছিল, তাহলে নাম কি হবে, ত্রিকোণাকার 2টা পিরামিড বা ত্রিকোণাকার দ্বিপিরামিড বলতে পারো। তাহলে কি হইল, ত্রিকোণীয় দ্বিপিরামিড, এই যে সি নাম্বারটা, বুঝতে পারছি? ওকে, এখানে এই কোণগুলো ছিল 120 ডিগ্রি, আর এই যে ফ্যানের পাখার সাথে উপরের অংশটা যে কোণটা, এই কোণটা তাহলে কত ছিল, এই কোণটা ছিল আবার 90 ডিগ্রি ছিল আর কি। এটা যেন মাথায় থাকে সবার কাছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় থাকতে হবে আর কি, ক্লিয়ার? ওকে, এবার পরের পার্টের দিকে যাই আমরা। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? পানির ক্ষেত্রে বন্ধন কোণ কত? পানির ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 104.5, 104.5। এখন এটার ক্ষেত্রে বন্ধন কোণ কত আমার ধরো মুখস্থ নাই, সমস্যা কিন্তু নাই, আমি ওই জায়গাটাতে এই জন্য তোমাকে নিতে চাচ্ছিলাম আর কি। এই জায়গার ক্ষেত্রে বন্ধন কোণ কত, এটার ক্ষেত্রে বন্ধন কোণ আমার মুখস্থ আছে, ধরো যে 92 আছে নিলাম, এর ক্ষেত্রে বন্ধন কোণ কত, এটা ধরো আমার মুখস্থ নাই আর কি, এরকম। তাহলে এখন আমি কি করব, বন্ধন কোণ যদি জানা না থাকে তাহলে অ্যান্সার না করে আসবো, তো চলো একটা জিনিসটা বুঝে দেখি আসলে ঘটনাগুলো কোথা থেকে ঘটছে। এই যে CH4 তুমি নিছো না, এখানে লোন পেয়ার কয়টা আছে, সিগমা কয়টা আছে, এখানে লোন পেয়ার 0, সিগমা কয়টা হলো, সিগমা ছিল এখানে 4টা সিগমা ছিল এখানে 4টা সিগমা ছিল আর কি, এরকম। আবার তোমার কাছে ধরো যে তুমি কাকে নিছো, তুমি নিছো হলো NH3 নিছো না, তুমি হচ্ছে NCl3 নিছো, তুমি NCl3 নিছো, তুমি নিছো ধরো যে PH3 নিছো, তুমি ধরো PH3 নিছো, তুমি ধরো যে H2O নিছো, তুমি ধরো যে H2S নিছো, এরকম ঘটনা তোমার সাথে ঘটছে। এখন তুমি ভালো করে জিনিসটা খেয়াল করবা, এটা তোমার কাছে বেজ, তুমি এর সাথে তুলনা করবে আর কি, তুলনা করে অ্যান্সার করতে হবে, যেহেতু আমার কাছে বন্ধন কোণটা মুখস্থ নাই, যেটা মুখস্থ সে বলে দিয়েছিলাম আমরা। আচ্ছা, যখনই আমরা এখানে দিলাম তাহলে একটা লোন পেয়ার, এই যে এখানে একটা লোন পেয়ার আছে, 3টা সিগমা আছে, এখানেও একটা লোন পেয়ার আছে, 3টা সিগমা আছে। এক্ষেত্রে বন্ধন কোণ কত, 109.5। কিন্তু যখনই একটা লোন পেয়ার আসে বন্ধন কোণ তখন কমে, বন্ধন কোণ তখন কী হয়, কমে। তাহলে এইটার বন্ধন কোণ এর তুলনায় কম, এর বন্ধন কোণ এর তুলনায় কম, তাহলে কি হইল, এই দুইটার বন্ধন কোণ এর তুলনায় কেমন, এর তুলনায় কম, এর তুলনায় কম। কম মানে কত হইতে পারে এটা আমি জানি না, কম। এবার এইখানে তুমি দেখো 2টা লোন পেয়ার আছে, এখানে 2টা সিগমা আছে, এখানেও দেখো 2টা লোন পেয়ার আছে, 2টা সিগমা আছে, তখন তাহলে ঘটনা কি ঘটবে, এরটা এদের তুলনায় আরও কম। লোন পেয়ার যত বাড়বে বন্ধন তত কী হবে, তত কমবে। তাহলে এটা কি আরও কম, এটা আমরা তাহলে বলতে পারি কি, এটা বলতে পারি আরও কম বলছে আর কি। তাহলে আমাদের অ্যান্সারটা কোন দুটার মধ্যে ফিক্স করতে হবে, H2 আর H2S এর মধ্যে ফিক্স করতে হবে কিন্তু। হ্যাঁ, তুমি বন্ধন কোণ জানো, সেখান থেকে বলে দিতে পারবা। যদি তুমি এটা নাও জানো, ধরলাম তুমি বন্ধন কোণটা তাও জানো না, তখন তুমি তাহলে কী করবা, তখন তুমি কী করবা, এই যে এটার জন্য অক্সিজেন আছে, এটার জন্য সালফার আছে, তাহলে অক্সিজেন এবং সালফারের মধ্যে সালফারের আকার বড়, সালফারের আকার বড়, যার আকার বড় তার বন্ধন কোণ কম, যার আকার বড় তার ক্ষেত্রে কি বন্ধন কোণ কম আর কি। বুঝতে পারছি জিনিসটা? তাহলে কোনটা হবে, তোমার অ্যান্সারটা হবে হচ্ছে সি নাম্বারটা। সো এই প্রশ্নটাতে একটু খেয়াল রাখবা, হ্যাঁ, মাঝে মধ্যে এরকম কিছু দিয়ে দিতে পারে যা তুমি জানো না ইভেন, তো এটা দিয়ে দিতে পারে তোমাকে।